Communicable diseases are those which are communicated to other person. ডিজিজ তো এইভাবেই বেঁচে থাকে। আমার মধ্যে টাইফয়েড হলো, যে আমার মধ্যেই টাইফয়েডটা জীবাণুটা মরে গেল, এই জীবাণুর নাম হচ্ছে মাইক্রোঅর্গানিজম স্যালমোনেলা টাইফি। এটা আমার মধ্যেই মরে গেল, সেটা কিন্তু নেচারের উদ্দেশ্য নয়। ইট উইল বি ডিসেমিনেটেড টু আদার পার্সন, নইলে তো ব্যাকটেরিয়াটা শেষ হয়ে যেত। কোভিড সাংঘাতিক হয়েছিল, কিন্তু এখন কি কোভিড নেই? ইয়েস, it is also present in some parts. সেই জন্য we see some here and there is reporting of COVID patients. COVID is there, but it is not so much epidemic. So it is not so much. আবার যদি atmospheric বা অন্যান্য condition, agent host environment is congenial, মানে ওর সপক্ষে আছে, it will flare up again, there will be epidemic, তাই তো? Plague, once a time it was a notorious disease. It is a notorious disease, bacterial disease. It is caused by Yersinia pestis. So this disease cleared whole Kolkata, whole towns. People went to villages. So many people in India, Europe, America died. It is called, name was Black Death. এখন আছে? নেই। বাট ডিজিজটা কি ডিসঅ্যাপিয়ার করে গেছে? নো, দিস প্লেগ স্টিল পারসিস্ট ইন সাম কর্নার্স অফ দি কমিউনিটি, আমরা খুঁজে পাচ্ছি না। And a few years ago, few decades, there was a rumor that the plague is again rampant in Surat of Gujarat. হয়েছিল 20 বছর 25 বছর আগে। So in this way, the disease may again rampant. Okay. Next is, এই যে তখন একটা গল্প শুনি আমাদের মায়ের কাছে, যে কলকাতার লোকেরা চলে গেছিল গ্রামে এবং প্রচুর সম্পত্তি বিক্রি করে দিয়ে লোকে পালিয়ে গিয়েছিল কলকাতায়, এবং গ্রামে গিয়ে যখন জিনিসপত্র দেখতে বলে, ও ভেরি চিপ, ভেরি চিপ, কলকাতার তুলনায়। সেই জন্য গ্রামের লোকেরা ওদের নাম দিয়েছিল ভ্যাঞ্চি বাবু। ভ্যাঞ্চি বাবু মানে, আর ভ্যাঞ্চি বাবুরা আসলে ওরা সস্তায় দাম বলতো না। যে শাকটা কলকাতায় হয়তো 1 টাকা দাম বা 2 টাকা দাম, সেটা হয়তো ওখানে 4 আনা পয়সা দাম ছিল। সেই জন্য ভ্যাঞ্চি বাবুরা আসলেই ওরা দাম বাড়িয়ে বলতো। এটা গল্প শোনা। এনি হাউ, কারণ সাহিত্যে, তারপরে গুজবে, কথাবার্তায় তো আমাদের এই ফিনোমেনন গুলো বেঁচে থাকে। তো নাও today we will discuss how we do control, prevent and control infectious disease. It is a broad question. Just এইরকম একটা কোশ্চেন আসতে পারে তোমাদের। For your kind information, prevention of a disease means we will not allow the disease to occur at all in the community. একদম রোগ হবেই না, not allow, একটাও হবে না। No polio, no typhoid. This is very difficult. But what is control? Control is the disease will persist in the community. It will not be vanished, but we will bring the level of the disease in such a level that it will not create any public health problem. What is public health problem? That means there is so many people are suffering, there is absent from the college, school, office, তাই তো? So many patients are in the hospital. যেমন কোভিডের ক্ষেত্রে হয়েছিল, প্রচুর লোক, স্কুল, কলেজ, দোকানপাট, এমনকি এমন একটা সময় হয়েছিল ইভেন ফায়ার ব্রিগেড ওয়াজ ডিপ্রাইভড অফ ইটস ম্যানপাওয়ার। লোকে কোভিডে ভুগছে, কে আগুন নেভাতে যাবে? লোকে নেই। লোকে কল করছে, কিন্তু লোকে বলছে নেই, আমাদের এখানে স্টাফ নেই। হু উইল গো, হু উইল ড্রাইভ দ্য কার, হু উইল এক্সটিংগুইশ দ্য ফায়ার? অল আর সাফারিং ফ্রম কোভিড। তাহলে ইট ইজ কল্ড পাবলিক হেলথ প্রবলেম।
স্কুল হচ্ছে না, কলেজ হচ্ছে, তোমাদের অনলাইনে পড়ছো। আমিও এমবিবিএস পরীক্ষা নিয়েছি 20 সালে, আমার মনে আছে, ইন দ্য মান্থ অফ জুলাই অফ জামশেদপুর গান্ধী মেডিকেল গভর্নমেন্ট কলেজ, 150টা ছেলে মেয়ে, আমি অনলাইনে পরীক্ষা নিয়েছি, আমার মনে আছে। তাই আমি আর যেতে পারছি না ওখানে, ওরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না। করছে কি জানো তো, পাশে বসে বসে বলে দিচ্ছে, শুনছে আর বলছে অনলাইনে, রাইট কি হচ্ছে। ওখানকার যে টিচার আছে ভদ্রলোক উড়িয়া, বাংলা খুব ভালো বলে, এই ইন্দ্রজিৎ দেখো তো কে বলে দিচ্ছে, আসলে ইন্দ্রজিৎ বলে দিচ্ছে পাশে, ওই কন্ডাক্ট করছে পরীক্ষা, খুব ভালো ছেলে, ওর মেয়ে আবার এনআরএস এ পড়তো আমার। যাই হোক, দিস ইজ কল্ড পাবলিক হেলথ প্রবলেম। সো কন্ট্রোল মিনস we will bring the disease level in a such a level that it will not create any public health problem. তাহলে দুটো জিনিস হলো, প্রিভেনশন মানে একদম কাট আউট, আর এখানে আমি অ্যালাউ করছি, কেউ বিড়ি খাবে না, কেউ বিড়ি খাবে না, কেউ সিগারেট খাবে না, এইটা হচ্ছে প্রিভেনশন। আর দুটো একটা পেছনে সিগারেট নিয়ে আমাকে দেখে লুকুলো খেলো, এইটা হচ্ছে কন্ট্রোল। বুঝতে পেরেছো? ক্লাসে যেন না খায়। তাহলে আজকে আমরা ইনফেকশাস ডিজিজ বলতে, these are communicable disease and these are caused by infection. Infection, what is infection? It is the entry of the organism inside the body and its multiplication. Okay. So these diseases are diarrhea, dysentery. Most of the diseases are communicable or infectious diseases. Diarrhea, dysentery, alimentary diseases, respiratory tract diseases, nervous tract diseases, leprosy. So all these diseases, tuberculosis, everything is infectious or communicable disease. And the non-communicable disease, I have already told, these are not caused as a result of infection. As for example, diabetes, hypertension, cancer, stroke, এগুলো তো একটা আইডিয়া হয়ে গেছে। Now, there are definitely different steps. How will you control and the disease? So we know that disease is transmitted from one person to another person, new host. The source is called source or reservoir. The new person is known as susceptible host, not simple host, susceptible. Susceptible is an adjective. Is an adjective. That means everybody exposed to a disease will not develop disease. আমি বারবার বলেছি, আমি এর সামনে একটা হেঁচে দিলাম, I am suffering from common cold. The organisms will go to him through via air or directly through droplet infection. But if his resistance, body power, etc. is sufficient, the organism after reaching the lungs will be dissolved. মানে ওটাকে হজম করে ফেলেছে, and he will not suffer from the disease. তোমাদের মধ্যে অনেকেই আছে, হঠাৎ করে শীতের সময় যাচ্ছ, মাফলার নেই, ঠকঠক করে কাঁপছো, দেখা গেল দু একটা মেয়ে বলছে গলায় খুব ব্যথা হয়েছিল, ঢোক দিতে কষ্ট হয়েছে, তার মানে ওই ঠান্ডার ফলে his or her resistance goes down, and from the air the viruses has infected. কিন্তু কয়েকজনের দেখা গেল কিছু হয়নি, বলে আমার কিছু হয়নি, that means his resistance level is high. একই exposure, but result is some are suffering from disease and some catch infection. Okay. So the person who develop the disease is the susceptible host, and those who are not develop disease are non-susceptible host. We are discussing here regarding susceptible host. We are not interested with non-susceptible host. So what I say, it is a chain system. One is interlinked with one another by reservoir, mode of transmission, and third is susceptible host. This is a chain like, তোমার ছবিটা দেখেছো, আমি আগেও পড়িয়েছি ফার্স্ট ইয়ারে।
So what to do to control this? You have to break the chain. চেনটাকে ভেঙে দিতে হবে, otherwise the disease will spread like anything. যেটা আমরা কোভিড এর সময় দেখেছি, আমরা কি করেছি, আমরা ব্রেক করে দিয়েছি, তাই তো, by barrier method, by washing hands. So we will not allow the disease to transmit from its reservoir or source to a new susceptible host. হোস্টকে আমরা কি করেছি, ভ্যাকসিন দিয়েছি, মাস্ক দিয়ে দিয়েছি, আর সোর্সকে আমরা কি করেছি, উই ডান আইসোলেশন, কোয়ারেন্টাইন, আটকে রেখেছি, সো দ্যাট হি ক্যানট স্প্রেড, হি ক্যানট মিক্স উইথ, বাজার যাবে না, সবকিছু হয়। আমাদের ওখানে হঠাৎ আমাকে একজন খবর দিল, একটা মাল্টি স্টোরির 4 তলা বাড়ি, বললো ডাক্তারবাবু আমাদের বড় গেট, ধরো যেমন হয় মাল্টি স্টোরিতে হয় না, অনেকেই থেকেছো, ওপরে গোল গোল বাল্ব দেয়া, বলো আমাদের গেটটাকে পুরো বাঁশ দিয়ে আটকে দিয়ে গেছে। বলো কারা? না কর্পোরেশন থেকে। আমরা কি করব, কি খাবো, দুধ নেই, বাজার নেই, হ্যান নেই, ত্যান নেই। তখন আমি আবার কর্পোরেশনের কাউন্সিলরকে ফোন করলাম, বলে এদের তো আটকে দিয়ে এসেছে, কিন্তু এদের কি হবে, এদের তো বাজার, দোকান, দুধ, চাল ডাল অনেকে ফুরিয়ে গেছে। অনেকগুলো বাড়ি থাকে, অনেকগুলো লোক থাকে, 4 তলা বিল্ডিং মানে বুঝতে পারছো, একটা ফ্লোরে 4টে করে ফ্যামিলি, 4 4 16, 4টে করে যদি একটা ফ্যামিলিতে হয়, লেস 64টা লোক, এরা খাবে কে? ও তখন বললো আচ্ছা আচ্ছা আমরা ব্যবস্থা করে দিচ্ছি, বুঝতে পেরেছো? তখন সব ব্যানার ট্যানার লাগিয়ে, মানে একটু প্রোপাগান্ডাও হলো, আর বলতে চাইছে না কোন পার্টি। তো এনি হাউ কিছুক্ষণ পরে খবর পেয়ে আবার তাদের অপোজিশন পার্টি, তখন একদম ছড়াছড়ি, সকালে কেউ দেখতে পাচ্ছিল না, আর তখন এ বলে আমার থেকে নিন, ও বলে আমার থেকে নিন, এইরকম প্রতিযোগিতা। দ্যাট ইজ এ ডিফারেন্ট কোশ্চেন। তাহলে আমরা কোয়ারেন্টাইন করে দিচ্ছি, আইসোলেট করে দিচ্ছি, সো দ্যাট ইট ক্যানট ডিসিমিনেট। তাহলে রিজার্ভারকে আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আর্লি ডায়াগনোসিস। প্রথমে তো আমাকে ডায়াগনোসিস করতে হবে, দ্যাট ইজ হি ইজ সাফারিং ফ্রম দিস ডিজিজ, কোভিড এক্সাম্পল। সো আর্লি ডায়াগনোসিস বাই ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্ট তোমরা জানো তো, সব টেস্ট। নেক্সট থিং, ট্রিটমেন্ট। খুব একটা ভালো ট্রিটমেন্ট কিছু নেই, আগে অনেক ওষুধ দিয়েছে, কিন্তু এর কোনো পার্টিকুলার ওষুধ নেই, অ্যাজ ইট ইজ এ ভাইরাল ডিজিজ। যাই হোক, কিছু কিছু স্পেসিফাইড ওষুধ আছে, তো দিস ট্রিটমেন্টস আর ডান so that the patient cannot disseminate the disease to the other person. As for example, tuberculosis, lower socio-economic group, বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক বাবা আছেন, তা পেশেন্ট নিয়ে আসলো, আমি অনেকদিন চেস্ট মেডিকেল অফিসার হিসাবে কাজ করেছি, সুতরাং ফ্রম মাই এক্সপেরিয়েন্স আই ক্যান টেল ইউ, নিয়ে আসলো, ট্রিটমেন্ট হলো, ওষুধ দেওয়া হলো ফ্রি অফ কস্ট ফ্রম গভর্নমেন্ট। এবার বলা হলো যে পেশেন্টটাকে একটু আইসোলেট করে রেখে দিতে হবে, আদারওয়াইজ বাড়িতে বাচ্চা আছে তো, দি চাইল্ড উইল ক্যাচ ইনফেকশন, হি ইজ ভেরি মাচ ভালনারেবল। বললো ডাক্তারবাবু কোথায় ঘর আমার, শীতকালের দিন একটাই তো ঘর আমার, সেখানেই বাবা থাকে একটা চৌকিতে, আর আমরা মেঝেতে, আমি আমার স্ত্রী আর ছেলে থাকি। বলে আরে ওপরে চৌকি থেকে যদি কাছে থাকে তো সেটা নিচের দিকে এসে বাচ্চাটাকে ইনফেক্ট করবে, তোমাদেরও করবে, বিকজ ইট ইজ এ পজিটিভ থিং। হাউ উইল ইউ আইসোলেট? আবার বাবাকে বাইরে বারান্দায় বার করে দিতে পারে না, কারণ ইট ইজ ভেরি উইন্টার সিজন, নিজেরাও বারান্দায় শুতে পারে না। তো হোয়াট উইল ইউ ডু? ইউ উইল গিভ অ্যাডভাইস। কি অ্যাডভাইস দেবে বলো তো? কিভাবে ব্যারিয়ার করবে বলো তো, কি কেউ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কি করবে বলো? হ্যাঁ,
আরে মশারি টাঙিয়ে শোন, শীতকাল তো, মশারি যদি কাপড়ের মশারি শুয়ে থাকলে ড্রপলেট গুলো ওর মধ্যে কাশুক না, ঘাকর ঘাকর করে কাশুক, the droplet will not come out. আর কি, it is coming out with sputum, phlegm, phlegm যাকে বলে, this microbacterium tuberculosis, যেখানে সেখানে স্পিটিং করবে না, কোথায় করবে, ইনে পট, একটা হাঁড়ি দিয়ে দাও এবং হাঁড়ির মধ্যে কি দেবে, চুন, আরো বেটার হচ্ছে ব্লিচিং পাউডার, সলিউশন করে দাও এবং তার মধ্যে থুতু ফেলবে এবং সবসময় সেটা সরা দিয়ে ঢেকে দেবে। আমি পুওর অফ দি পুওরেস্ট পিপুলের কথা বলছি, যারা হচ্ছে আমাদের দেশের মেজরিটি পিপুল, তাই তো 145 কোটি লোক, তার মধ্যে সবাই তো আমাদের মধ্যে এরকম থাকে না, না অবস্থা না। সুতরাং সেখানে স্পুটামটার থেকে যেখানে সেখানে ফেললে কি হবে, ইনফেকশন হবে। আর বাচ্চাটাকে আর্লি ভ্যাকসিনেট করে নিতে হবে, বিসিজি হয়নি এখনো, so the child will be vaccinated. So in this way you can control the disease, and proper attendance in the health center, clinic, so that direct proper medicine will be continued. অনেকে দেখেছি বাড়িতে হঠাৎ খেয়াল নেই, আমাদের মতো ওয়েল টু ডু ফ্যামিলি, রোজ ব্লাড প্রেসারে ওষুধ খায়, রাত্রিবেলা খেতে গিয়ে দেখলো স্টক শেষ, আগে খেয়াল করেনি। এডুকেটেড ফ্যামিলি, ওয়েল টু ডু ফ্যামিলি, থাক আজকে আর খেতে হবে না, একদিন না খেলে কিছু হয় না, পরের দিন আবার খাবো। মাঝরাত্রিতে দেখা গেল কি না, ব্লাড প্রেসার অনেক হাই হয়ে গেল এবং আমার দেখা সকালবেলা স্ট্রোক হয়ে গেল, জাস্ট ফর নেগলিজেন্স। তাহলে এই ওষুধ খাওয়াটা ইজ ভেরি মাচ নেগলিজেন্ট, পেশেন্ট কমপ্লায়েন্স বলে এটা, it is very poor. So these TB patient must take proper medicines regularly, proper checkup, কিছুদিন পর পরই স্পুটাম টেস্ট করতে হবে, কিছুদিন পর পরই টেস্ট এক্সরে করে দেখতে হবে what is the progress of the disease, is it in the positive side or in the negative side, or it is as it is when the patient first came to the clinic. তাহলে তোমাকে কি করতে হবে, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট করতে হবে। আর আইসোলেশন আমি বলে দিয়েছি, the patient will be isolated in our society. তোমার বাড়িতে দেখবে তোমার জন্য একটা ঘর আছে, তাই তো, আরো অনেক একটা গেস্ট রুম পড়ে আছে, মা বাবা একটা ঘরের সঙ্গে, একটা ঠাকুর ঘর, উপাসনালয়, এরকম দেখবে মিডিল ক্লাস ফ্যামিলি। কিন্তু এমন অনেক পিপুল আছে যাদের একখানে ঘর, সেখানেই সবাই থাকে। এমনকি ইন দ্য ইয়ার অফ 1990 I went to চেতলা বস্তি, চেতলার নাম শুনেছো কলকাতায়, সাউথ কলকাতায়? চেতলা বলে একটা বিরাট বড় বস্তি আছে, সেখানে লোকরা যখন তোমার সঙ্গে বাইরে আসবে, ঘুরবে, কথা বলবে, বাসের ট্রামে যাবে, তুমি তাদের দেখে চিনতে পারবে যে দে আর লিভিং ইন এ স্লাম। সুন্দর চেহারা, সুন্দর ড্রেস, সুন্দর পোশাক আশাক সবকিছু, বাট দে লিভস ইন স্লাম। স্লাম মানে কি, একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে একপাশে চৌকি দেয়া, চৌকির তলায় কে শোয়, ছোট ছেলে তার বউকে নিয়ে শোয়, সেই চৌকির উপরে আর একটা চৌকি, সেখানে কে শোয়, বাবা মা, সেই চৌকির উপরে আবার একটা চৌকি, সেখানে কে শোয়, বড় ছেলে আর তার বউ, সব মই আছে। আর মেঝে যেটুকু ফাঁকা জায়গা, সেইটুকু একটা 8x10 ঘর, বোঝো না, এই ঘরে বসে তুমি কল্পনা করতে পারবে না, 8x10 রুম। আর যে ফাঁকা মেঝেটা পড়ে আছে, সেখানে রান্না বান্না হয় দিনের বেলা, আর রাত্রে একটি অবিবাহিত মেয়ে, একটি ছোট ছেলে আর একটি মেয়ে
শুয়ে থাকে। আমি দেখে চমকেও দেখলাম, বলি এই ঘরে আপনারা 1 2 3 4 5 6 7 8 9 10 জন থাকেন। ইমাজিন। সো দিস ইজ এ রিয়ালিটি। কেউ গেছো স্লামে? গেছো? যাওনি, স্লামটা দর্শন করে এসো। কারণ যারা কলকাতা আরবান এরিয়াতে থাকো, কেউ তো আছো এখানে কলকাতা, আছো, তাহলে একবার গিয়ে দেখে এসো স্লামে। কল্পনা করতে পারবে না যে মানুষ কিভাবে থাকে। সো দিস ইজ এই যে মুম্বাইতে শুনেছি ওখানে বড় বড় হেম পাইপ জল যাওয়া, তার মধ্যে নাকি ফ্যামিলি থাকে, জানো এটা শুনেছো? পাইপের মধ্যে ফ্যামিলি বাস করে। এগুলো একটু গুগলে সার্চ করে দেখো তো। পিপল লিভিং ইন দ্য হেম পাইপ, বড় বড় পাইপ পড়ে আছে রেল লাইনের পাশে, এত বড় বড় 6 ফুট এরকম, তার মধ্যে দি ফ্যামিলি আর লিভিং। কিন্তু তোমার বাড়িতে তোমার জন্য একটা ঘর আছে, আছে না? আছে, তাই তো, পড়ার টেবিল আছে, চেয়ার আছে, আরো অনেক কিছু আছে, কম্পিউটার আছে, কিন্তু একটা ফ্যামিলি বাস করে। জানো, এগুলো জানতে হয়, বিকজ দে আর অলসো ইন্ডিয়ান। এবং তাদের ভোটও যা, তোমার ভোটও তাই, একটাই ভোট, তোমারও ওরও, নো ডিফারেন্স। বুঝতে পেরেছো? ও যদি বলে মোদিকে চাই, তুমি যদি বলো মোদিকে চাই না, তাহলে তোমার ভোট ওর ভোট কেটে যাবে। আর তুমি যদি বলো দিদিকে চাই, আর ও যদি বলে মোদিকে চাই, তাহলে আবার কেটে যাবে। এই তো পলিটিক্যাল সিচুয়েশন। হি ইজ ইকুয়াল টু, আমার বাড়িতে যে ঠিকে ঝিটা কাজ করে, মানে মেড সার্ভেন্ট, ঝি বলে না এখন, কাজের লোক, তারও একটা ভোট, আমারও একটা ভোট। আমার একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে গেছে, তাহলে আমি আর আমার মিসেসের 2টো ভোট, আর ও আর ওর 3টে ছেলে আর ওর কর্তা 4টে ভোট। হিজ ভ্যালু ইজ মোর দ্যান আওয়ার ফ্যামিলি টু দ্য পলিটিক্যাল পার্টি, তাই তো? ওর 4টে ভোট আর আমাদের 2টো ভোট। তাও মনে হলো যেন এই 1 তারিখে ভোট আছে, গায়ে ম্যাচ করছে, যাব না, তাহলে একটা ভোট হয়ে গেল। আর ওরা কি করবে না, 4টে ভোটই দিয়ে দেবে। হি ইজ মোর ভ্যালুয়েবল। তাহলে ইকোনমিক্যালি হি ইজ, আমার এটো বাসন মাজছে, আমার ঘর পরিষ্কার করছে, বাট পলিটিক্যালি, সোশ্যালি হি ইজ মোর ভ্যালুয়েবল ইন দ্য কান্ট্রি। তাহলে যেটা বলছিলাম, তাহলে আইসোলেশনটা হলো, ফিজিক্যাল আইসোলেশন সবসময় সম্ভব না, সো উই ক্যান ডু কেমিক্যাল আইসোলেশন। এটা জিজ্ঞেস করবে হোয়াট ইজ আইসোলেশন? Isolation is the separation of a diseased person in such a way that the patient will not able to disseminate the disease to well people. Non-diseased person is তোমার দেখেছো কারো যদি পক্স হয়, দেখেছো কি করে বাড়িতে কি করে হয়, হসপিটালে দিয়ে দেয়, নয়তো বাড়িতে একটা ঘরে মশারি টাঙিয়ে রেখে দেয়, তাই তো? অনেকের এক্সপিরিয়েন্স আছে। তো এটা হচ্ছে আইসোলেশন, যাতে আর না ছড়াতে পারে ডিজিজটা, এটাকেই আইসোলেশন বলে। এটা হচ্ছে ফিজিক্যাল আইসোলেশন। তা হোয়াট ইজ কেমিক্যাল আইসোলেশন? যখন ফিজিক্যাল আইসোলেশন সম্ভব নয়, ঘর নেই, জায়গা নেই, কিছু নেই, সেখানে তোমাকে কেমিক্যাল আইসোলেশন করতে হবে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ ইউ উইল ট্রিট দ্য পেশেন্ট ইন এ প্রপার ওয়ে সো দ্যাট দি পেশেন্ট উইল বি নন ইনফেক্টিভ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তারপরে ওই যে বললাম, দি এক্সক্রিটা অফ দি পেশেন্ট শুড বি প্রপারলি ডিসপোজ। ওই থুতু ফেলছে বা ইউরিন, স্টুল সবকিছু প্রপার জায়গাতে ফেলা হচ্ছে, প্রপার ডিসপোজাল করা হচ্ছে, এটাকে বলে কেমিক্যাল। তাহলে এইটা মনে রাখবে, হোয়াট ইজ আইসোলেশন, হোয়াট আর দ্য টাইপস অফ আইসোলেশন। 2টো টাইপ, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল। আর একটা টার্ম হচ্ছে কোয়ারেন্টাইন। এই নামটা তুমি কোভিডের সময় শুনেছো। It is the isolation of the patient who are exposed to the infection for a period which is equal to the longest incubation period. আবার বলছি, quarantine is the process where isolation to prevent the freedom of the movement of the patient, exposed person,
for a period not longer than the longest incubation period, and idea is to prevent the dissemination. তাহলে isolation আর quarantine এর difference কি? isolation করা হয় diseased person আর quarantine করা হয় হ্যাঁ exposed but non diseased person. একটা লোকের কোভিড হয়েছে তাকে তুমি আইসোলেট করে দিচ্ছ, আর একটা লোক কোভিডের সংস্পর্শে এসেছে মানে কোভিডের জীবাণু তার শরীরের মধ্যে ঢুকতেও পারে নাও ঢুকতে পারে কিন্তু সন্দেহ আছে, তো সেই লোকটাকে তুমি যখন আইসোলেট করছো সেপারেট করছো দ্যাট ইজ কোয়ারেন্টাইন। কতদিন না লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড। আইডিয়া কি না যদি তার মধ্যে কোভিড জীবাণুটা ঢুকে থাকে তাহলে দ্যাট উইল বি এক্সপোজ, তুমি বুঝে যাবে তার কোভিড হয়ে যাবে, তখন তাকে আইসোলেশনে দিয়ে দেবে। এটা কত 2 সপ্তাহ বলেছিল, পরে কমিয়ে দিয়েছে। অতদিন কি থাকা যায়? 2 সপ্তাহ অ্যাকচুয়ালি 10 days, পরে তো 1 সপ্তাহ করে দিয়েছিল যা হয়। সো আইডিয়া ইজ 2 weeks যাতে তার কোভিড বেরিয়ে আসে, এবং কিন্তু এই পিরিয়ডটা যদি তাকে কোয়ারেন্টাইনে না রাখা হতো, সাপোজ হি ইজ এক্সপোজ টু দ্য ইনফেকশন, হি ইজ হারবারিং ইনফেকশন, হি ইজ exposing he is discharging the organisms into the community to other people and may disseminate to আরো 10টা লোককে ইনফেক্ট। সেই জন্য তাহলে কোয়ারেন্টাইন আর আইসোলেশনের ডিফারেন্স যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি অ্যাটলিস্ট 2টো পয়েন্ট বলবে। নাম্বার 1, আইসোলেশন ইজ ডান on diseased person, but quarantine is done on non-diseased person who is exposed to one infection. Isolation তুমি কতদিন করবে? ডিউরেশন আপ টু দ্য পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, মানে যতদিন সেটা ছোঁয়াচে থাকে। যেমন স্মল পক্স 7 দিন, গায়ে গুটি বেরোনোর পরে, র্যাশ বেরোনোর পরে 7 days, 7 days পরে সে নন ইনফেক্টিভ হয়ে যায়, খোসা টোসা শুকিয়ে যায় ইত্যাদি। খোসাগুলো কিন্তু ইনফেক্টিভ নয়, অনেকে ভুল ধারণা, এটা জেনে রাখো। দি ক্যাপস, যে খোসাগুলো ওঠে মামুড়ি যাকে বলে বাংলায়, দিজ আর নট ইনফেক্টিভ, ওগুলো ড্রাই, ব্যাকটেরিয়া মরে গেছে। তাহলে কতদিন তুমি তাকে আইসোলেট করবে? 7 দিন। পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি যেমন মিজলস 5 days আফটার র্যাশ। এগুলো জানতে হবে তোমাকে, খুব বিপদে পড়বে না জানলে। আমি পড়েছিলাম। নেক্সট ইজ তাহলে কোয়ারেন্টাইন কতদিন করবে? ইট ইজ দ্য পিরিয়ড অফ লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড। এই দুটো জিজ্ঞেস করবে। আইডিয়া কিন্তু দুটোরই সমান, একই, টু প্রিভেন্ট ডিসেমিনেশন অফ দ্য ডিজিজ টু আদার্স, ইনফেকশন টু আদার্স। এই জাস্ট 3টে পয়েন্ট মনে রেখো, এদিকে ওদিকে। শর্ট নোট আসলে 3-4 নম্বরে সেটাও লিখে দিতে পারবে, এদিকে আইসোলেশন, ওদিকে কোয়ারেন্টাইন। এইবার নোটিফিকেশন, একটা ডিজিজ হলো, it should be brought to the notice এ আনার নামই হচ্ছে notification। that is notification means to bring the notice of the higher authority। তোমার চেম্বারে একটা ম্যালেরিয়া পেশেন্ট আসলো, তুমি ট্রিট করে চুপ করে বসে থাকলে, নো, you must have to report to the local health authority। in town হলে chief medical officer, in district হলে to the chief medical officer, CMH। কেন? তোমার যে ম্যালেরিয়াটা হয়েছে তার মানে ওর চারপাশে ম্যালেরিয়া আরো হতে পারে, ম্যালেরিয়া ছড়িয়ে পড়তে পারে। and if you do not bring it to the notice of the higher authority, you will be penalized, you will be fined হবে, তোমাকে প্র্যাকটিস কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেবে, বিকজ ইট ইজ রিলেটেড উইথ পাবলিক হেলথ। তুমি একটা ম্যালেরিয়া কেস পেলে চুপ করে বসে থাকবে। তোমার কাছে একটা কোভিড পেশেন্ট আসলো, তুমি দেখে বললে হ্যাঁ কোভিড আছে, ও অ্যাডভাইস দিয়ে চুপ করে বসে থাকবে, তা ওইটা তো ছড়িয়ে পড়তে পারে। সো ইউ শুড ব্রিং টু দ্য নোটিস অফ দি হায়ার অথরিটি সো দ্যাট দে ক্যান টেক নেসেসারি অ্যাকশন। তো কোভিড হলে কি হতো? কর্পোরেশন থেকে লোক আসতো, স্যানিটাইজ করতো ইত্যাদি ইত্যাদি। দেখেছো যারা
শহরাঞ্চলে, গ্রামে কি এগুলো হয় বলে আমি জানি না, হতো কিনা। তো মফস্বলে হতো? কেউ আছো? কোনো টাউনে কেউ আছো আদার দেন কলকাতা? আছো কি? এখন তো লোকে সবাই বলে আমি কলকাতায় থাকি। এই তুমি কোথা থেকে এসেছো বলো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে এটা মুর্শিদাবাদে বিরাট দেশ। বহরমপুর না আসো, যেটার বহরমপুর। তা ওখানে কোভিড হলে খবর দিতে হতো, তো খবর পেয়ে লোক আসতো। হ্যাঁ, সিওভিট অফিস থেকে আসতো কি কর্পোরেশন থেকে আসতো, সেটা তারা এসে স্যানিটাইজ করে যেত, ওষুধপত্র দিত, তাই তো, অ্যাডভাইস দিয়ে যেত। তাহলে দিস ইজ নোটিফিকেশন। তাহলে ওই যে ওরা অ্যাকশনটা নিল, ওর আইডিয়া টু প্রিভেন্ট দ্য ডিসেমিনেশন অফ দ্য ডিজিজ, টু প্রোটেক্ট দ্য আদার পিপল। তাহলে ওরা জানলো কি করে? এই যে ওদের জানানোর প্রসেসটা, দ্যাট ইজ দ্য notification. And next is epidemiological investigation. That is the source key. What is the source? What is the mode of transmission, etc., etc. And interruption of the chain of transmission. ওইখানে ইলেকট্রিক আছে, তুমি এইখানে বসে আছো, কিছুই হবে না। কিন্তু একটা তার যদি যোগ করে দেওয়া হয় ফেজে, তুমি যদি হাত দাও কি হবে? চারাপ করে উঠবে। সো দিস ইজ দ্য মোড অফ ট্রান্সমিশন। সেসব পড়িয়েছি ফার্স্ট ইয়ারে। অনেকগুলো মোড আছে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট আছে, তো পড়ানো হয়েছে, খুঁজে পাবে যদি নোট নিয়ে থাকো, অ্যাটলিস্ট হেডিং গুলো যদি লিখে থাকো। ডাইরেক্ট মানে কি? ড্রপলেট, আমি যে ঘাট করে কাশলাম, ইনফেকশনটা ছড়িয়ে পড়লো। রেসপিরেটরি ডিজিজ, টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা, মিজলস, মাম্পস, রুবেলা, অনেক কিছু, লেপ্রোসি। আবার কি আর্ট সোর্স কি? ড্রপলেট ইনফেকশন হলো। তারপরে ডাইরেক্ট স্কেবিস, চুলকানি, পাজরা, খুজলি, গায়ে গায়ে একসঙ্গে থাকে, একই বেডে শোয়, হয়ে গেল ডাইরেক্ট কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট উইথ দ্য সয়েল, খালি পায়ে হাঁটে, হুকওয়ার্ম, টিটেনাস, এইসব ঢুকলো। আর কি? ভার্টিক্যাল, মা থেকে বাচ্চায় আসলো, কি কি? HIV, AIDS, সিফিলিস। আর কি? টর্চ, টক্সোপ্লাজমা গন্ডি। এক্সামিনতে খুব ইয়ে আর কি ফেভারিট, টর্চ। টর্চ ইজ এ অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে কি? সংক্ষেপিত। T for toxoplasma gondii, R for rubella, C for cytomegalovirus, and H for herpes. তো এই ডিজিজ গুলো মা থেকে ডাইরেক্টলি বাচ্চায় আসে। তার সঙ্গে যোগ করে নাও HIV, AIDS and syphilis। তো এটাকে বলে ভার্টিক্যাল। ভার্টিক্যাল, এটাকে ভার্টিক্যাল বলে। ডাইরেক্টলি the organisms will enter into the fetus ক্রসিং দ্য প্লাসেন্টা। প্লাসেন্টাল ব্যারিয়ার থাকে, সেটাকে ওরা ক্রস করে বেরিয়ে যায়, জানো তো? এটা প্লাসেন্টাল ব্যারিয়ার থাকে, পড়বে, এটা পরে হবে। তা দিস ডিজিজেস ক্রসেস দ্য প্লাসেন্টা, তাই এটাকে ভার্টিক্যাল বলে। ইনোকুলেশন ইনটু দ্য স্কিন, স্কিনের মধ্যে ডাইরেক্টলি একটা কুকুর এসে কামড়ে দিল, ক্ষত হলো, ওর লালাটা লেগে গেল, সেখানে কি আছে? রেবিস ভাইরাস, র্যাবডো ভাইরাস, র্যাবডি। তো সেটা এসে, তো এইসব প্রসেসে ডাইরেক্টলি দ্য ডিজিজ ক্যান বি ট্রান্সমিটেড, অথবা ইনডাইরেক্টলি বাই এয়ার, ডাস্ট, ড্রপলেট, or by fingers or toys। বাচ্চারা মুখে খেলছে, ওই আরেকটা বাচ্চা এসে কেড়ে নিল, ওর লালাটা ওর কাছে গেল। তো ইন দিস ওয়ে ডিপথেরিয়া, মিজলস, মাম্পস, এটসেট্রা ট্রান্সমিটেড। অথবা ভেক্টর, একটা মশা, একটা ম্যালেরিয়া বা একটা ডেঙ্গু পেশেন্টকে কামড়েছে, সেটা এসে তোমাকে কামড়ালো, তাই তোমার ডেঙ্গু হতে পারে। So it is transmitted by vector. Vector is a small creature which transmit the disease from one person to another. Mosquito is a vector, or flies,
নোংরা ময়লা স্টুল উপরে বসলো, হাতে পায়ে মাখালো, এসে তোমার খাবারের উপর, তোমার না অন্য কারো খাবারের উপরে এসে বসলো, বসে আবার হাত পা দিয়ে সব নেড়ে দিল, বমি করে দিল। সো disease is transmitted like salmonella, shigella, different helminths, amoebiasis, giardiasis, etc. ভেক্টর হলো ওই, আর ফুড বোর্ন হতে পারে, ভেহিকেল বোর্ন। ভেহিকেল মেবি লিকুইড অর সলিড। লিকুইড কি? ওয়াটার। Water, if you drink water, polluted water, so many bacterial, viral, parasitic, helminthic organisms can transmit. So we give stress on drinking of safe water. আর কি? Through milk. এগুলো একটা কোশ্চেন আছে, what are the waterborne diseases, what are the foodborne diseases, what are the milkborne diseases? এগুলো খুব ওরাল কোশ্চেন জিজ্ঞেস করে, খুব সোজা উত্তর দিয়ে, কিন্তু ছেলেরা বলতে পারে না, কেন জানি। Name some diseases which are transmitted by water, polluted water. Name some diseases which are transmitted by contaminated food. Name some diseases which are transmitted by milk. এগুলো এগুলো ক্যাচ করছে, একটু পড়ে রাখবে, খুব সোজা, উত্তরগুলো একই প্রায়। সেই স্যালমোনেলা, শিগেলা, পোলিও, অ্যাডেনোভাইরাস, অ্যাস্ট্রাভাইরাস, রোটা ভাইরাস, তারপরে অ্যামিবায়াসিস, জিয়ার্ডিয়াসিস, কলেরা, পোলিওমাইলাইটিস, এগুলো সব আছে। হেলমিনথিয়াসিস, হেলমিনথিয়াসিস, এক্সেট্রা। এগুলো খুব ইজি, সব উত্তরগুলো একই মোটামুটি, তবে স্পেসিফিকেশন কিছু আছে। তাহলে ওইটা হচ্ছে ভেহিকেল বোর্ড। তাহলে তুমি ইন্টারাকশন কি করে করতে পারো? নাম্বার ওয়ান, বাই হ্যান্ডস, by washing hands before distribution of handling or cooking of food, কিংবা ওই যে বলে গ্লাভস পরে থাকা, আমাদের দেশে তো হয় না। নোংরা জায়গায় রান্না করলো বাজে পাত্রের মধ্যে, সেখান থেকে এসে ডিস্ট্রিবিউশন যখন করছে, পরে ড্রেস পরলো, পরে সেই ঘেমো নোংরা জামার উপরে একটা সাদা আফরন পরে নিল, হাতে একটা গ্লাভস পরে নিল, মাথায় একটা টুপি দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। আমরা মনে হয় কি সাংঘাতিক। আমি তো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে খুব কম খাই, যাই কম, গিয়ে দেখে আসি কিভাবে রান্না হচ্ছে, কি জল ব্যবহার করছে, বুঝতে পেরেছ? ওখানে আটশোলা ফাটশোলা আছে কিনা। এই যে গ্র্যান্ড হোটেল, 30 বছর আগের কথা বলছে, 40 বছর, আমাদের এক স্যার গ্র্যান্ড হোটেলে আমাদের প্যারাতে নিয়ে গিয়েছিলেন। আরে সাবাস, কি দারুণ, বিরাট। পরে অবশ্য গ্র্যান্ড হোটেলে নিজের খরচে 2-1 বার গেছি, তো ওগুলো আমার পছন্দ হয় না আর কি। কোম্পানিরা নিমন্ত্রণ করে, রিচ ফিচ কি সব আছে, সব গেছি আর কি। তো যাই হোক, আর আমার ওই পানীয়টা চলে না, তো ওইটা না চললে তো আর গিয়ে লাভ নেই আর কি। তো যাই হোক, একবার এপিএস হিসাবে কলকাতা কর্পোরেশন থেকে ইনভাইট করেছিল টু সুপারভাইজ দ্য কিচেনস অফ ডিফারেন্ট নামি রেস্টুরেন্ট, হোটেল। গ্র্যান্ড হোটেলে গিয়ে দেখলো ওই বাবা বাইরে কি চাকচিক্য। গ্র্যান্ড হোটেল দেখেছেন বাবা, সেই মকবুল রুম, মোগল রুম, হেন তেন কি না, সেই সব হয়ে সেসব তোমাদের কাছে কি বলবো, সব ছেলে মেয়ে নাতির বলছি, সে অন্য জিনিস। রান্না করে খেয়ে দেখলাম টিকটিকি আসছিল সঙ্গে আছে। আর ছেলেগুলো এই হেজি পেজি ছেলেগুলো তো এইটুকু হাফ প্যান্ট খালি গায়ে, ঘাম ঝরছে, ময়দা মারছে, দেখায় না ভিডিওতে মাঝে মাঝে ফেসবুকে, ঠিক আছে। এনি হাউ, তাহলে এই জিনিসগুলো ফুড কুকিং, ফুড প্রিজার্ভেশন, ফুড ডিস্ট্রিবিউশন, হ্যান্ডলিং, দিস মাস্ট বি হাইজেনিক্যালি, এগুলো হবে। একটা ধর্ম, একটা গোবিন্দ বাড়িতে আমরা খেতে গিয়েছি, কি নাম সেখানে, তা দেখলাম শাক দিচ্ছে, শাক খুব সুন্দর রেঁধেছে, কিন্তু শাকটা নোটে শাক ঘি দিয়ে, এরকম একটা বড় ইয়েতে খাপ করে নিচ্ছে, খাপ করে দিচ্ছে, খাপ করে দিচ্ছে, খাপ করে দিচ্ছে, মাটিতে বসে সব দুপাশে আসনে,
মাটিতে বসে একেই তো আমার পাখানা আটকে যাচ্ছে, আমার আর আমার মিসেসের অনবরত এপা উপা সেপা, টেবিলে বসে খাওয়ার উপায় নেই। আর সেই বড় যে নৌকা বলে, জানো কিনা জানি না, ধাতব, তলায় চাকা দেওয়া আছে, টেনে নিয়ে যাচ্ছে আর থপ 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 করে দিতে যাচ্ছে। আমার মেয়ে তো খেলোই না, বলো ধুর। আমি বললাম কি গো, একটা হাতা তোমাদের জোটেনি? একদম ঠাকুরের মহাপ্রসাদ, এসব খেলে তো সরাসরি মরার পরে স্বর্গে চলে যাবো, কোথাও আর ওয়েট করতে হবে না। তো সেইটা তুমি এরকম করছো। তো যাই হোক, আমার এইভাবে কটমট করে তাকাবে। এনিহাউ, যা বলেছে তাই। আমি হাতটা ধরে এইখানে বসে আছি, তার সামনে যে হাতটা ধরে দেখে দেখি তোমার হাতে নৌকা দিই না, ঝাপকে সরিয়ে দিল। তো আর জানে না আমি প্রফেসর, ডাক্তার, তখন আর প্রিন্সিপাল হেন তেন ছিল, ও জানে না এটা সাধারণ একটা পাবলিক, পাকা পাবলিক। যাই হোক, নোকটা দেখতে পেলাম না, এরকম করে নিচ্ছে, এরকম করে দিচ্ছে, এরকম করে নিচ্ছে, এরকম করে দিচ্ছে। তো এনিহাও, তবে ক্রেডিট যে মানে পরিমাণটা কিন্তু সমান, ওর পাতে যে খাবলাটা পড়লো আর ওর পাতে যে খাবলা, এই যে কোনো পার্সিয়ালিটি নেই, কিন্তু পরিমাণ কিন্তু এক। তো এনিহাও, তাহলে এইটাকে আমরা প্রিভেন্ট করতে পারি বাই স্প্যাচুলা অর এনিথিং। তাহলে ওয়াটার, তাহলে ভেহিকেল বন্ডটা হলো ফুড বন্ড, ওয়াটার বন্ড, মিল্ক বন্ড। মিল্ক হচ্ছে ইউ শুড টেক pasteurized milk by boiling. Okay, so you can prevent so many diseases. Next is vector borne. We can prevent vector breeding by environmental correction. জল জমতে দেব না, জানো ডেঙ্গুতে বলে আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার প্রিভেন্ট করা। 7 দিন পর পর যাদের ওভারের ট্যাঙ্ক নেই, ওভারের ট্যাঙ্ক, তারা দেখবে বস্তি এলাকায় সব জল বালতি ফালতি করে জমিয়ে রাখে, হাঁড়ি করে, তাহলে এইসব জায়গায় ব্রিডিং হয় মসকিটো। বা যারা এয়ার কুলার ব্যবহার করে, সেখানে যে জল থাকে সেই জলটাকে 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করে ফেলা, চৌবাচ্চার জল 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করে ফেলা, এগুলো তো তোমরা জানো। তাহলে কি এটা ভেক্টর কন্ট্রোল, যে ইট উইল নট এবল টু ব্রিড দ্য ভেক্টর। আর কি, তুমি মশারি খাটিয়ে শুলে, রিপিলেন্ট ব্যবহার করলে, মসকিটো, etc. So these things can prevent this. All these are interruption of the chain of transmission. This is vector control. Vector control holo, vehicle control holo, আর air control by using the mask, which we have practiced few years in period of COVID. Okay, so in this way we can interrupt the transmission of the disease. 250 years ago in England, nobody knows what is cholera. There is কি হয়, কলেরাতে কি হয়, watery diarrhea and vomiting, এবং ultimately the patient will die as a result of depletion of water and salt. তাই তো? তাহলে ওকে সোডিয়াম ক্লোরাইড গুলা জল দিয়ে দিলে বেঁচে যাবে। So at that time, and ultimately it was known that Robert Koch discovered Vibrio cholerae, which is a 250 বছর আগে কেউ জানতো না যে Vibrio cholerae is the root cause of this serious disease cholera. This is known as Asiatic cholera. এখন আর হয় না খুব বেশি, কিন্তু একসময় দেশকে দেশ উজাড় হয়ে গেছে। এসব তুমি বইয়ে পড়বে, তারাশঙ্করের বই। উনি একটা জায়গায় বলছেন যে উনি খুব, নাম শুনেছো তারাশঙ্করের? তো তারাশঙ্কর একজন রিনাউন অফ দিস ডিস্ট্রিক্ট, লাভপুর। আমি গেছিলাম ওনার জন্মভূমিতে দেখার জন্য। তো সেখানে ওই যে নাম গণদেবতা ট্রেন, এটা খুব বিখ্যাত বই। আর একটা বিখ্যাত বই ছিল কবি, নাম শোনো, পড়ে দেখো কবি, এই বয়সে খুব ভালো লাগবে। প্রেমের উপাখ্যান, কবি কবি একটু দেখো, ডাউনলোড করে দেখো, কিনতে হবে না, গুগলে ডাউনলোড PDF, কবি বাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় PDF।
রিড অনলাইন ফ্রি। তো সেখানে কি হচ্ছে যে উনি পেশেন্ট গুলোকে ট্রিট করছেন, যাচ্ছেন, ট্রিটমেন্ট মানে তো স্যালাইন দেয়া। একটা জায়গায় গেছেন, সেখানে গিয়ে দেখছেন পেশেন্টটা মরে গেছে, তার আত্মীয় স্বজন তাকে ফেলে পালিয়ে গেছে, বাবা, ভাই, বোন, দাদা, সব। কারণ ভীষণ ছোঁয়াচে লোকে, ভাবছি বাড়িতে একটা কলেরা ঢুকলেই ব্যাস গাকে গা উজাড় হয়ে যেত। উনি গিয়ে দেখছেন কি যে শেয়াল এসে জীবন্ত তখন মরে যাচ্ছে, তার পা ফাগুলো খেয়ে ফেলেছে। কি প্যাথেটিক, উনি বর্ণনা দিয়েছেন সেটা। মানে কিভাবে গাকে গা উজাড় হয়ে যেত লোক, সে ভাবা যায় না। একটা গল্প আছে, একটা অনেকদিন পরে বিদেশে থাকতো এক জামাই, গেছে শ্বশুর বাড়িতে, তা দেখে বাড়িটা অন্ধকার অন্ধকার, আর কেউ নেই। বউ এসেছে ভাত, ঘোমটা দিয়ে বউ এসেছে ভাত খেতে দিচ্ছে, তখন বলছে আগো একটু লেবু দাও না, পাতি লেবু। বুঝে থাক, যেতে হবে না, এই অন্ধকার সন্ধ্যেবেলা লেবু গাছ তো ওই ছাদতলাতে উঠোনে। তখন দেখলো বউ হাতটা জানলা দিয়ে বার করে লম্বা করে করে লেবু গাছ থেকে একটা লেবু পটাশ করে নিয়ে এসে ওকে কেটে দিল। দেখে তো ওর আক্কেল গুরু, খাওয়া দাওয়া শেষ, দৌড়। বুঝতে পেরে গেছে যে বউ আর বউ নেই, ভূতে। দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, অন্ধকার রাত্রে গিয়ে দেখছে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। বললো যে এই দৌড়চ্ছে কেন? বললো যে আমার বউ না মরে ভূত হয়ে গেছে, হাতগুলো সব কঙ্কালের মতো, হাড় হাড়। তখন কিরকম হাতগুলো? এইরকম। তখন তাকিয়ে দেখে কি ওদের হাতগুলো কঙ্কাল, মানে ওইখানটাও শেষ, ওখানেও সব মরে, ওইখানে যে জটলা করে আছে ওগুলো সব ভূত। এবার বোঝো আমাদের নায়কের কি অবস্থা, কোথায় দৌড়ে পালাবে না, আলটিমেটলি ও সেই ভূত হয়ে যাবে সেটা বলেনি। না, মাঝে মাঝে একটু একটু গল্প না করলে নিরজ সাবজেক্টটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট পার্টটা প্রোটেকশন অফ দি হোস্টটা আমি নেক্সট উইকে এই সময় আমি আবার পড়াবো। ওটিসি ড্রাগস তো তাহলে প্রথম জানতে হবে ওটিসির অ্যাকচুয়াল ডেফিনিশনটা কি। ভেরি ইম্পর্টেন্ট। WHO ডেফিনিশন অফ ওটিপি, ওটিসি লেখো, ওটিপি বললাম। WHO ডেফিনিশন অফ ওটিসি, ওভার দ্য কাউন্টার। লেখো, OTC drugs are those drugs, একদম এই ডেফিনেশনটাই বলবে, আর those drugs that are safe and effective for health and does not require prescription by a health professional. ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট, বাই এ হেলথ প্রফেশনাল। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, these are called schedule K, these are called schedule K drugs। ঠিক আছে, শিডিউল কেটা করতে গেল, শিডিউল বোঝা যাচ্ছে আইন আছে এর মধ্যে, তাহলে কোন আইন? ড্রাগস অ্যান্ড কসমেটিক রুল অফ ইন্ডিয়া 1940, সরি 1945। 1940 তে রুলসটা এসেছিল, 1945 হচ্ছে অ্যামেন্ডেড। ড্রাগস অ্যান্ড কসমেটিক রুলস অফ ইন্ডিয়া 1945, that is the amended। ওকে, amended মানে কারেক্টেড, সংশোধিত। ওকে, প্রথম এসেছিল 1940-তে, তাতে অনেক লুপহোল ছিল স্বাধীনতার আগে, যেটা ব্রিটিশদের ফেভারে তৈরি করা ল। তারপরে সেটা দেশ স্বাধীনতার পর
প্রথমে 45 এ চেঞ্জ হয় দেশ স্বাধীনতা কিছুদিন আগে, তারপরে আরো অ্যামেন্ডমেন্ট হয়েছে, বাট আমরা 45 অ্যামেন্ডেশনের কথাই বলবো। So as per the Drugs and Cosmetics Act 1945, look, the term cosmetics is included. Okay, so drugs and cosmetics all are included in a single law as per Schedule K. আচ্ছা, এই যে ওটিসি ড্রাগ পানের দোকানে দেখা যাবে? হ্যাঁ, টেকনিক্যালি যাবে। ওকে, এটা নিয়ে আজকে এই আমাদের এই যে গভর্নমেন্ট, এখন যে গভর্নমেন্ট আছে সেন্ট্রালে, তারা কিন্তু আলোচনা করছে, এবং তারা আলোচনা করুক না করুক, অলরেডি পানের দোকানে বহু কিছু পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায় না? ঠিক আছে, চাইলে অনেক দোকানে ডাইক্লোফেনাকও দিয়ে দেবে। ঠিক আছে, তো থাকে বহু কিছু থাকে যেগুলো গ্রসারি স্টোরসে। অর্থাৎ প্ল্যানটা হচ্ছে যে যে ওষুধগুলো প্রেসক্রিপশন লাগে না তাদেরকে আমরা এভরিওয়্যার অ্যাভেলেবল করে দিই। এর একটা কাউন্টার আর্গুমেন্টও আছে। কাউন্টার আর্গুমেন্টটা হচ্ছে যে একজন ফার্মাসিস্ট যখন দেয়, হতে পারে সেটা ওটিসি, কিন্তু তার সেই ওষুধটা সম্বন্ধে একটা ধারণা থাকে, যেটা একজন পান সিগারেট বিড়িওয়ালার দোকানের ধারণা নাই। তার কাছে একটা নেভিকার্ড প্যাকেট দেওয়া যা, একটা ডাইক্লোফেনাক দেওয়া তা। তো সুতরাং সে এর কিছু প্রবলেম হলে বা কতটা খাওয়া দরকার এর ধারণা তার নেই। প্যারাসিটামল ইজ এ ভেরি সেফ ড্রাগ। প্যারাসিটামল প্রবাবলি দ্য সেফেস্ট মেডিসিন উই হ্যাভ, প্রবাবলি, বাট প্যারাসিটামল টক্সিসিটি মে অকার, তাই না? একদিনে যদি 2000-এর উপর প্যারাসিটামল কেউ খায়, মানে 500 করে 4টে, তার উপর যদি চলে যায়, অর্থাৎ 5টা প্যারাসিটামল যদি কেউ খেয়ে নেয়, তাহলে তার লিভার টক্সিসিটি হতেই পারে। ওকে, চান্সেস আর ভেরি লো। 5টা প্যারাসিটামল কেউ খায় না। যদি কেউ খায় সে, তাহলে কিন্তু তার প্রবলেম হতে পারে। এটা একটা মেডিসিন শপের বাইরে কেউ বোঝাতে পারবে না। সো আর্গুমেন্ট ইজ দেয়ার দ্যাট ওটিসি ড্রাগস, কারণ আমাদের দেশের ড্রাগের পেনিট্রেশন এখনো অনেক কম। তো আমরা যদি এই ধরনের ড্রাগ মেডিসিন গুলো যেগুলো প্রেসক্রিপশন লাগে না সেগুলো যদি সব জায়গায় দিয়ে দিই, তাহলে হয়তো অনেক সময় অনেক কিছু মেডিসিন ওষুধের দোকান রাত্রে বন্ধ থাকে, প্রবলেম থাকে, রিমোট এরিয়ায় মেডিসিন মানে অ্যাভেলেবল করা যায়, কিন্তু তার কাউন্টার এগ্রিমেন্ট এটা আছে যে যত এটা অ্যাভেলেবল এভাবে বাড়বে তত তার ড্রাগ অ্যাবিউজ চান্স বেশি। তাহলে দিস আর দ্য থিংস, বাট এটা এখনো ডিবেটেবল। তাহলে এবারে তাহলে কিছু উদাহরণ এক্সাম্পল আমরা জেনে রাখি, যেমন যেগুলো বললাম চাইলে লিখতে পারিস, যে প্যারাসিটামল, অ্যাসপিরিন, ক্যাস্টর অয়েল, দেন অ্যান্টাসিডস, ওকে, লজেঞ্জেস যেমন ভিক্স, ওকে, আচ্ছা, ক্যাস্টর অয়েল, এপসম সল্ট, টিংচার আয়োডিন মানে বিটাডিন। ঠিক আছে, এগুলো হচ্ছে ওটিসি। তাহলে ওটিসি ক্যারেক্টার কারা, কাদের আমরা কোন ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা তাদের ওটিসি বলতে পারবো? ক্যান এনিবডি সে? হ্যাঁ হ্যাঁ, ওয়াইড থেরাপিউটিক ইন্ডেক্স। ঠিক আছে, এটা একটা কথা। হ্যাঁ, লেস সাইড এফেক্টস। আর তাহলে লিখে নি, হ্যাঁ, যে ক্যারেক্টারিস্টিক্স অফ ওটিসি। ওটিসি কারা? নাম্বার 1 যেটা বললে, যে নাম্বার 1 হাই সেফটি মার্জিন। নাম্বার 2 নো অ্যাবিউজ পোটেনশিয়াল। নাম্বার 3 ইজি টু অ্যাডমিনিস্টার। ঠিক আছে, একটা ট্রান্সডার্মাল প্যাচ কখনো ওটিসি হবে না, একটা আইএম ইনজেকশন কখনো ওটিসি হবে না। ঠিক আছে, সো ইট শুড বি ইজি টু অ্যাডমিনিস্টার। ওরাল, একদম ওরাল, সাবলিঙ্গুয়াল, এই ধরনের কিছু হতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডু নট মাস্ক or suppress any potential dangerous condition. Okay, any potentially dangerous condition. Next হচ্ছে no need of prescription.
ওকে, আর লাস্ট হচ্ছে ইজিলি আইডেন্টিফায়েবল সিমটমস। ইজিলি আইডেন্টিফায়েবল সিমটমস যেমন মাথা ব্যথা, প্যারাসিটামল, ওকে, নাক বন্ধ, অট্রিভিন, ঠিক আছে, এইরকম ইজি কন্ডিশন থাকতে হবে। এটা ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য ওটিসি হবে না, সে ড্রাগটা যতই সেফ হোক, যতই সেফটি মার্জিন থাকুক, ওকে, আমরা টাইফয়েড ফিভার বা এইচআইভির জন্য ওটিসি করতে পারবো না, even if the drug meets all the conditions. So the symptom must be very easy to identify. পেটে ব্যথা, ওকে, পায়ে ব্যথা, ওকে, এই ধরনের জিনিসের জন্যই একমাত্র ওটিসি করা যাবে। তাহলে এটা হলো ওটিসি ড্রাগস, ওকে। শিডিউল কে। এইবারে আসো নেক্সট পয়েন্টটা যেটা ছিল ড্রাগ ডিপেন্ডেন্স। তো এখানে কয়েকটা ডেফিনেশন ফার্স্ট আমি একটু বলে লিখে দেবো, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এই পার্থক্যগুলো জানা খুব দরকার। প্রথম লেখো হোয়াট ইজ ড্রাগ ডিপেন্ডেন্স। এগুলো ছোট ছোট শর্ট নোট আছে, ওকে, 3 নম্বর 5 নম্বর 4 নম্বর এরকম। হোয়াট ইজ ড্রাগ ডিপেন্ডেন্স? লেখো ড্রাগ ডিপেন্ডেন্স is defined একে বলে দিয়ে দেবো, is defined as a psychic and physical state of the person characterized by behavioral and other responses resulting in compulsions to take a drug on a continuous or periodic basis in order to experience its psychic effect and at times to avoid the discomfort of its absence. এটা কোথা থেকে পাওয়া? ইলাস্ট্রেটেড টক্সিকোলজি 2018, ওকে, তাতে এটা রয়েছে। তাহলে দেখো অর্থাৎ কি, দি ড্রাগ ডিপেন্ডেন্স মানে ফিজিক্যালও হবে আবার সাইকোলজিক্যালও হবে, বোথ কম্পোনেন্ট থাকবে। কখন সে ড্রাগটা নেবে? হ্যাঁ, কখন সে ড্রাগটা নেবে দুটো কারণে নিতে পারে। একটা হচ্ছে ওই সাইকিকটাকে বারবার পাওয়ার জন্য, আর দুই হচ্ছে না নিলে যে ডিসকমফোর্ট হচ্ছে সেটা থেকে দূরে থাকার জন্য, ওকে। তো তার মানে অনেক সময় মানে ড্রাগ অ্যাবিউজ এরকম লেভেলে পৌঁছে যায় যে যে পার্সন সে জানে, সে সাইকোলজিক্যালি এটা বুঝে গেছে যে নিলে তার ক্ষতি হবে, কিন্তু তাও সে না নিয়ে থাকতে পারছে না। সে বুঝছে নিলে প্রবলেম হচ্ছে, শরীর ঠিক থাকছে না, তাও সে নিতে পারছে না। দ্যাট ইজ ডিপেন্ডেন্স, ওকে। তো ডিপেন্ডেন্স দু রকমের হয়, তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্স, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, ওকে। টু টাইপস অফ ডিপেন্ডেন্স, নাম্বার 1 ফিজিক্যাল ডিপেন্ডেন্স and number 2 সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে এটা গেল ড্রাগ ডিপেন্ডেন্স। এবার নেক্সট কোশ্চেন যে হোয়াট ইজ ড্রাগ অ্যাবিউজ, পার্থক্যটা কি? লেখো হোয়াট ইজ ড্রাগ অ্যাবিউজ। হ্যাবিচুয়াল ইউজ অফ ড্রাগস, habitual use of drugs not needed for
therapeutic purposes. Solely to alter one's mood or affect the state of consciousness and affect the state of consciousness, or to affect a body function unnecessarily, to affect a body function unnecessarily. হলো, তাহলে ড্রাগ অ্যাবিউজ কি? ড্রাগ অ্যাবিউজ আর ড্রাগ অ্যাডিকশনের মধ্যে পার্থক্য আছে। ড্রাগ অ্যাবিউজ কি? ড্রাগ অ্যাবিউজ হচ্ছে আমি একটা ড্রাগ বারবার করে হ্যাবিচুয়াল ইউজ করছি, যেটা আমার থেরাপিতে কোনো কাজে লাগে না, ওকে, সোললি আমার মুডটা অল্টার করার জন্য, সেটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। একটাই ড্রাগ বারবার করে আমি ইউজ করে যাচ্ছি, হলো। কিন্তু ড্রাগটা না পেলে আমার সমস্যা হবে, মনে হবে ড্রাগটা নেই, কিন্তু আমার ড্রাগ সিকিং বিহেভিয়ার নেই। অর্থাৎ ড্রাগ অ্যাবিউজ কি? আমার ধরো দেখা গেল একজন ব্যক্তি, তার অ্যালপাজোলাম রাতে খেতে হয় ঘুমানোর জন্য, খুব ভালো করে বোঝ, অ্যালপাজোলাম রাতে খেতে হয় ঘুমানোর জন্য, তাকে তুই ডাক্তার প্রেসক্রাইব করেছিস আপনি 15 দিন অ্যালপাজোলাম খান, সে 15 দিন অ্যালপাজোলাম খেলো, তারপর তার নর্মাল স্লিপ সাইকেল চলছে, কিন্তু সে এমনি অ্যালপাজোলাম ছাড়াই ঘুমোতে পারে, কিন্তু তার সাইকোলজিতে ঢুকে গেছে অ্যালপাজোলাম ছাড়া আমার ঘুম হবে না। সে হয়তো বাইরে একদিন বন্ধু বাড়ি বেড়াতে গেল কি বাইরে কোথাও ঘুরতে গেল, যেখানে অ্যালপাজোলাম পেলো না, তাও তার ঘুম হলো উইদাউট এনি প্রবলেম, কিন্তু তার সাইকোলজিতে ঢুকে গেছে যে আমার অ্যালপাজোলামটা লাগবে, আবার ঘরে আসার পর অ্যালপাজোলাম খেতে শুরু করে দিল যদি ঘুম না আসে। এইটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, অর্থাৎ আমি ড্রাগটাকে খেতে চাইছি টু অল্টার মাই কনসিয়াসনেস, ওকে, অর টু ফিড মাই ফিজিক্যাল যে নিড, অলদো থেরাপি ডাজ নট রিকোয়ার ইট। হলো ড্রাগ, এটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। ড্রাগ অ্যাডিকশন কোনটা হবে? ড্রাগ অ্যাডিকশন হচ্ছে সেইটা যখন আমি ড্রাগটাকে সিক করছি, অর্থাৎ আমার অ্যালপাজোলামটাই লাগবে, নইলে আমি আজ রাতে ঘুমাবো না, এইটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। ভাঙচুর করে দিচ্ছি, ঠিক আছে, 5টা অ্যালপাজোলাম খেয়ে নিল, কিচ্ছু হয় না 5টা অ্যালপাজোলাম খেলে, ফার্স্ট অফ অল, ঠিক আছে, তো 5টা অ্যালপাজোলাম খেয়ে নিল, এইটা হচ্ছে ড্রাগ। হেরোইন যে নিচ্ছে তার ড্রাগ সিকিং বিহেভিয়ার, চুরি করে ফেললো হেরোইনটা টাকা জোগাড় করার জন্য, ব্রাউন সুগার চেক নেয়, তা ব্রাউন সুগারের দাম অনেক, সেটার জন্য ডাকাতি করছে, চিন্তাই করছে, এইটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। বাট ইট হ্যাজ এ ডিফারেন্স উইথ ড্রাগ অ্যাবিউজ। ড্রাগ অ্যাবিউজ হচ্ছে ওইটা যেটা বললাম, সে যে অ্যালপাজোলাম রাতে খায়, সে অ্যালপাজোলাম না খেয়ে না ঘুমানোর জন্য কারো বাড়িতে মানে চুরি করবে না, ঠিক আছে, বোঝা যাচ্ছে ডিফারেন্সটা কোথায়? তো এগুলো খুব কমন ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করি, বাট শুড নট বি ইউজ লাইক দ্যাট। Drug abuse, drug dependence, drug addiction, all are different terms. Okay, the next হচ্ছে what is drug addiction? দেখো, addiction is a chronic disease. দেখো কি বলছে, addiction is a chronic disease এবং chronic characterized by drug seeking, characterized by drug seeking and use that is compulsive or difficult to control despite harmful consequences, and difficult to control
difficult to control despite harmful consequences. ওকে, যেমন সবচেয়ে কমন ড্রাগ অ্যাবিউজ কি? অ্যালকোহল অ্যাবিউজ। দেখ একদম পরিষ্কার মিলবে, ড্রাগ সিকিং। ওকে, যে রেগুলার ড্রিঙ্ক করে তার ড্রিঙ্ক ছাড়া ঘুম আসবে না, যাবেই, 100% যাবে। দ্যাট ইজ ড্রাগ সিকিং বিহেভিয়ার। ঠিক আছে তো, নাম্বার 1। নাম্বার 2 দেখ, বলছে ইউজ দ্যাট ইজ কম্পালসিভ, অর্থাৎ সে কিন্তু বুঝছে তার শরীরের জন্য অ্যালকোহলটা হার্মফুল। দেখবি যারা যারা ক্রনিক ড্রিঙ্কার, অ্যালকোহলিক, তারা এটা রিয়েলাইজ করে। কিন্তু যদি কেউ ফেস করে থাকিস সেরকম কাউকে, তাহলে জেনে রাখ, জানিস নিশ্চয়ই, যদি না করে থাকিস ফিউচারে করবি। লক্ষ্য করবি যে যারা ক্রনিক অ্যালকোহল অ্যাবিউসার, 5 বছর 10 বছর 15 বছর টানা রোজ ড্রিঙ্ক করে, তাদের মধ্যে এই সেন্সটা থাকে যে হ্যাঁ বলবে, সকালবেলা বলবে ড্রিঙ্কটা করা ঠিক না, সন্ধ্যাবেলা সে কন্ট্রোল করতে পারবে না। তোরা হয়তো ভাবছিস যে ও মাতাল, কিন্তু তা নয়, ও কন্ট্রোল করতে পারছে না, উইথড্রয়াল সিমটম হচ্ছে। ওকে, দ্যাট ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন। ওকে, ড্রাগ অ্যাডিকশন আর ড্রাগ অ্যাবিউসের পার্থক্যটা বোঝা গেল? হ্যাঁ, ড্রাগ ডিপেন্ডেন্স কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিকোটিন সাইকেলে পড়ছে সে। ডু ইউ নো হোয়াট ইজ নিকোটিন সাইকেল? নিকোটিন সাইকেলটা কি? নিকোটিন সাইকেল হচ্ছে একই রকম, সবকটাই তাই। বেসিক্যালি দিজ আর ডোপামিনস। ওকে, কি হয় যখন কেউ ড্রাগ নেয়, সেটা অ্যালকোহল হতে পারে, নিকোটিন হতে পারে, হেরোইন হতে পারে, চরস হতে পারে, যা আছে নেয়, যেটা অ্যাভেলেবল ড্রাগ। এবার কি হচ্ছে, তখন সেটা একটা ডোপামিন রিলিজ করে। when there is dopamine release, there is a feel good sensation for few minutes to few hours depending upon the drug. Now once that blood concentration of the drug falls due to elimination process of the body, ei kotha bolish na, please don't talk. So if the concentration of the drug falls due to elimination process of the body, then it fails to stimulate the dopamine. Okay, তাহলে ব্যক্তিটার কি হলো, কিছুক্ষণ হাই ছিল, তারপরে আবার ডিপ্রেসড হয়ে গেল। দেন হি এগেইনস রিকোয়ার্স আ ডোজ। ওকে, তো সিগারেটের ক্ষেত্রে কি হয়, সিগারেটের ক্ষেত্রে এটা ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ এর মধ্যে থাকে, অর্থাৎ এই সাইকেলটা একবার হাই হলো, একবার পড়লো, ইট রিভলভস অ্যারাউন্ড ফ্রম ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ। ঘন্টা থেকে মানে 1 ঘন্টা পর আবার নিকোটিন লেভেল পড়ে যাচ্ছে, ডোপামিনটা ফল হচ্ছে, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আবার একটা ক্রেভিং আসছে, সাইকেল, বডি বলছে টেক নিকোটিন, আই নিড হাই কনসেন্ট্রেশন অফ নিকোটিন। Okay, so all this drug abuse is related to dopamine and stimulates the same center. There was a study যেটাতে বলা হয়েছিল যে ওরা স্টাডি করেছিল তাতে, এবং এটা proved, you will be surprised to know that cocaine stimulates the same center in the brain as money, taka. If you see 1 crore rupees, it will stimulate at a time, it will stimulate the same center in the brain as does the cocaine. Okay, as does the cocaine, and that is the thing that drives the human behavior of gambling. Because in gambling, more you play, more they earn and more you lose. That's the norm. Absolutely. Have you seen the movie Casino? Martin Scorsese? তো দেখেছিস? তাতে এই কথাটা ছিল। That is the 100% truth. More they play, more you play, more they earn and more you lose. So more you play, more you are earning money initially. That is stimulating the dopamine, and that increased dopamine is jeopardizing your thought process. So initially you are seeing a lot of money. That money is stimulating your brain, creating a high, and on that high you are taking wrong decisions and you are losing the money. Okay, so that is the thing, that is a form of addiction. See, gambling addiction হয় তো, হয় না? এই 50 টাকা ইনকাম, 25 টাকা লটারি, ডিয়ার লটারি কিনে দিল সন্ধ্যাবেলায়, পাঞ্জাব লটারি কিনে দিল, ঠিক আছে, সারাদিনে রিক্সা চালিয়ে 100 টাকা ইনকাম আছে, 30 টাকা লাগিয়ে দিল পাঞ্জাব লটারি, ঠিক আছে, কেন? গ্যাম্বলিং, না কিনে থাকতে পারবে। That is a Dream 11. That is a form of gambling also, তাই না?
আচ্ছা, এবারে এবার এবার তাহলে এগুলো হলো একটু হালকা আলোচনা। এবার আবার একটা কাজের কথায় আসি, সেটা হচ্ছে তাহলে শিডিউল এক্স বলে একটা জিনিস আমরা জানি, তাই না? সো লেখো হোয়াট আর শিডিউল এক্স ড্রাগস। হোয়াট আর শিডিউল এক্স ড্রাগস? দেখো this is annexed annexed drugs list of Drugs and Cosmetics Acts 1945. Full stop. These drugs, মানে Schedule X drugs, can only be sold by registered retailers with a valid prescription of a registered medical practitioner. হলো? ফুল স্টপ। আচ্ছা, এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এরপর আর একটা লাইন আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য প্রেসক্রিপশন, ফুল স্টপ, দ্য প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনের এগেইনস্টে আমি ড্রাগটা দিলাম, দ্য প্রেসক্রিপশন হ্যাজ টু বি প্রিজার্ভড ফর 2 years. The prescription has to be preserved for 2 years. 2 বছর ওষুধের দোকানদারকে প্রেসক্রিপশনের একটা কপি রেখে দিতে হবে, সফট কপি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কিছু শিডিউল এক্স ড্রাগ শর্টকাট আছে, তাই প্রথম এটা লিখবে, তারপর হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল লেখো ফেনসাইক্লিডিন। ফেনসাইক্লিডিন। আচ্ছা, তারপরে লেখো অ্যামোবারবিটাল। অ্যামোবারবিটাল, AMO, তারপর বারবিটাল। তারপরে লেখো মিথাইল ফেনোবারবিটাল। মিথাইল ফেনোবারবিটাল। বারবিচুরেটস, বারবিচুরেটস খুব ভালো কথা বললি। বারবিচুরেটস এর সঙ্গে বেনজোডাইজিপিনের এখানেই পার্থক্য। সিডেটিভ হিপনোটিক্স হয়ে গেছে, হয়েছে? কি পার্থক্য বল? বেনজোডাইজিপিনস আর বারবিচুরেটস, এই তো সিডেটিভ হিপনোটিক্স। পার্থক্য কি বেনজোডাইজিপিনস আর বারবিচুরেটস এর? বেনজোডাইজিপিন অনেক সেফ বেশি। ও এটা বললো, তুই কি বলছিস বল? বেনজোডাইজিপিনের অ্যান্টিডোট আছে, বেশ সেফটি বেশি। এবার প্রশ্ন হচ্ছে, ভেরি গুড, ফার্স্ট অফ অল বোথ অফ ইউ আর কারেক্ট। এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াই বেনজোডাইজিপিন হ্যাজ অ্যাডিশনাল সেফটি ওভার বারবিচুরেটস? What is the difference between GABA facilitatory and GABA mimetic? Very good. Which one? That is GABA facilitatory. Or phenobarbital, the duration of the calcium channel, chloride channel, right? So very good, very good. Or enzyme reduction আছে। আর আচ্ছা, আরেকটা বলে দিই, সেটা হচ্ছে হ্যাঁ বল। অ্যান্টেরোগেট অ্যামনেসিয়া। হোয়াট ডু মিন বাই অ্যান্টেরোগেট অ্যামনেসিয়া? নিয়ারটা ভুলে যাবে, দূরেরটা মনে থাকবে, তাই তো? And what are the other forms of amnesia? Retrograde amnesia. Very good. What is retrograde amnesia? Past মনে থাকবে। Can you name a disease where retrograde amnesia may occur? Alzheimer's disease. Very good. Very good. Do you know what is the most common abuse of benzodiazepine? Benzodiazepine যেটা বললি তুই, benzodiazepine has which type of amnesia? Anterograde amnesia.
অর্থাৎ যে ব্যক্তি যে ভেরি গুড, ফার্স্ট অফ অল ভেরি গুড, খুব ভালো অ্যান্সার দিয়েছিস, তো পড়াশোনা হচ্ছে, গুড। এবার দেখ কথা হচ্ছে যে বেনজোডাইজিপিনে অ্যান্টিরোগ্রেড অ্যামনেসিয়া হয়, তার মানে, তাই তো, তার মানে পেশেন্ট বা ব্যক্তি সে রিসেন্ট পাস্টটা ভুলে যাচ্ছে। রিসেন্ট পাস্ট বলতে কতক্ষণে, এত দূর এসছিস বলে আমি এই কতগুলো বলছি, সেটা রিসেন্ট পাস্টটা কতক্ষণ, ডিউরেশন অফ দ্য ড্রাগ, অর্থাৎ রাত্রে অ্যালপাজোলাম একদিনকে খাইয়ে দেওয়া হলো, পরের দিন সকালে সে যখন ঘুম ভাঙলো তখন সে রাতের ঘটনা ভুলে গেছে। হলো ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই দিস ড্রাগ ইজ কল্ড ডেট রেপ ড্রাগ, because the incident the girl or lady will forget for that time, so there is no case, পুলিশ কেস করতে হয় না, কারণ তার তো কিছুই মনে পড়ছে না। Opposite will be same is seen in case of severe alcohol poisoning or alcohol overdose। এবি জিজ্ঞেস করবি কালকে রাতে কি হয়েছে ভুলে গেছি, এখন আর মনে নেই, 11টা পর আর মনে নেই, হয় না? তাহলে the cause হচ্ছে এইটা, all these are anterograde amnesia, এই প্রপার্টিটাই অ্যাবিউজ হয়। এবং এই যেহেতু সেম দুটোরই, দেখ অ্যালকোহলের যা অ্যালপ্রাজোলামও তা, তাই অ্যালকোহল আর অ্যালপ্রাজোলামে ক্রস টলারেন্সও হয়, মানে একজন ব্যক্তি সে রোজ রাতে অ্যালপ্রাজোলাম খায়, তার ড্রিঙ্ক করলে কিন্তু নেশা হবে না জট করে, কারণ এর টলারেন্স ওতে ঢুকে গেছে। আবার যে খুব হেভি ড্রিঙ্কার, সে যদি রাত্রে ইনসমনিয়া ভোগে, তাকে অ্যালপ্রাজোলামের নর্মাল ডোজে কাজ করবে না, you have to give higher dose or you have to change some other drugs you have to give, because alcohol tolerance ta alprazolam diye. So this is an example of cross tolerance. Opioids এ হয় তবে তুলনামূলক কম, মানে ম্যাক্সিমাম এটাই আমরা দেখি with alcohol and benzodiazepine, may happen with opioids. আচ্ছা, শিডিউল এক্স ড্রাগস নেক্সট হচ্ছে অ্যাম্ফিটামিন, মেথঅ্যাম্ফিটামিন, অ্যাম্ফিটামিন, মেথঅ্যাম্ফিটামিন। ঠিক আছে, আচ্ছা কাছাকাছি সেম জিনিস, নার্কোটিক ড্রাগস। ওকে, নার্কোটিক ড্রাগস এর কিছু নাম লিখে রাখ, কোন ওপিওয়েডস, নার্কোটিক ড্রাগস এই পাশে লিখে রাখ, নার্কোটিক ড্রাগস, ওপিওয়েডস যেমন মরফিন, কোডিন। ওকে, এগেইন অ্যাম্ফিটামিন, মেথঅ্যাম্ফিটামিন ওটাতেও হবে, অ্যালপ্রাজোলাম, ডরজোলাম, অ্যালপ্রাজোলাম, লোরাজোল, হ্যাঁ না ওপিওয়েড তো, ওপিওয়েডের মধ্যে বললাম মরফিন, কোডিন, তারপর হচ্ছে তো অ্যালপ্রাজোলাম, লোরাজিপাম, ডায়াজিপাম। ওকে, এগুলো কিন্তু ড্রাগস হলো, নার্কোটিক ড্রাগস অর শিডিউল 10 ড্রাগস হলো। এবার হচ্ছে সাবস্টেন্স কারা, অর্থাৎ এই ধরনের শিডিউলের মধ্যেই পড়বে কিন্তু ড্রাগ নয়, দিস আর ড্রাগ সাবস্টেন্স। ওকে, সাবস্টেন্স বলে না, সাবস্টেন্স অ্যাবিউজ, সাবস্টেন্স কারা, অর্থাৎ যারা ড্রাগ হিসাবে গণ্য হবে না কিন্তু এফেক্ট একই, অ্যাবিউজ পোটেনশিয়াল আছে, যেমন হেরোইন। হেরোইন এগেইন, হেরোইন কোত্থেকে আসে, এগেইন মরফিন থেকেই হেরোইন। ঠিক আছে, হেরোইন, ওপিয়াম মানে ক্রুড ওপিয়াম যেটা, পপি সিডস। ওকে, পোস্ত, পোস্ত খেলে ঘুম পায় তো, অনেকেরই পায়, অনেকে পায় না, নকল পোস্ত, জেকে পোস্ত ওটা, ও এখানকার পোস্তে ঘুম হয় না। আচ্ছা, অরিজিনাল পোস্ত যদি ট্রু পোস্ত হয় তাহলে হবে, কিছুটা হলেও হবে। ওকে, আচ্ছা হাশিশ, হ্যাশ, হ্যাশ, ঠিক আছে, এলএসডি। ওকে, এইগুলো তাহলে এইটা হলো ওটিসি ড্রাগস, শর্ট নোট আসলে লেখা যাবে। আর ড্রাগ ডিপেন্ডেন্স, হ্যাঁ শিডিউল 10 শর্ট নোট আসে এগুলো। আচ্ছা, ড্রাগ অ্যাবিউজ
আর ড্রাগ অ্যাডিকশনের পার্থক্য কি বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা নর্মালটা আলোচনা করে দিই যে পেশেন্টকে আমরা কি করে বোঝাবো, কারণ কোশ্চেনটা তো আমাদের এটা ছিল যে পেশেন্টকে কি করে আমরা এইটা কনভে করব, কি করে বোঝাবো। এবার এটা জানেন লং কোশ্চেন জেনারেলি হয় না, ঠিক আছে। তো এগুলো ওই শর্ট নোটই হয়। শর্ট নোট বলতে ওইভাবে ব্রেক করে শর্ট নোট হয়। ওই ড্রাগ ডিপেন্ডেন্স দিতে পারে, ওটিসি ড্রাগ দিতে পারে, শিডিউল 10 দিতে পারে, এইভাবে ভেঙে দিতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই ইনফরমেশন গুলো আমরা কি করে পেশেন্টদের বোঝাবো। তাহলে এক এক করে আসি, তোরা শুধু পয়েন্ট গুলো লিখে রাখ যাতে পরীক্ষা লিখতে পারিস, অনলি দ্য পয়েন্ট। যে পেশেন্ট এডুকেশন, পেশেন্ট এডুকেশন এই জিনিসটা আমরা পেশেন্ট পার্টিকে কি করে সেফলি এই জিনিসগুলোকে কভার করে দেবো, ঠিক আছে। যে নাম্বার ওয়ান হচ্ছে যে কাউন্সেলিং, কাউন্সেলিং অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্ট অফ দিস মেডিসিন, কাউন্সেলিং অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্ট অফ দিস মেডিসিন। অর্থাৎ পেশেন্টকে বোঝাতে হবে যে আমরা আপনাকে, পেশেন্ট না ঘাবড়ে যায়, বহু লোক আছে স্টেরয়েড, হ্যাঁ আমার একজন কিছুদিন আগেই আমি বলি একটা ঘটনা, পেশেন্ট কিরকম ঘাবড়ে যায়, আমার বাড়ির পাশেই, ঠিক আছে। তো এক ভদ্রলোক, তার মা, আমি যখন প্রথম দেখতে গেলাম দেখলাম পুরো পাটা তার সোরিয়াসিস, মানে মানে ভয়াবহ অবস্থা, মানে দেখলে মানে মানে ঘিন্ন আসে সে যাবে এরকম কন্ডিশন। 78 না 79 ইয়ার্স অফ ওল্ড এজ তার, সে মহিলার বৃদ্ধার দুই ছেলে, এক ছেলে থাকে কলকাতায় আর এক ছেলে থাকে মধ্যপ্রদেশে। সে মধ্যপ্রদেশেই থাকতো, ওখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতো। তার সোরিয়াসিসটা ওই রকম ফ্লেয়ার আপ হয়েছে, তার মধ্যে সে পার্কিনসনিজমের পেশেন্ট, তার মধ্যে তার একটা ফ্র্যাকচার অপারেশন হয়েছে 3 মাস আগে, হাঁটতে পারছে না, তার মধ্যে তার রেস্টিং ট্রেমর প্রবল, আচ্ছা তার মধ্যে সারা শরীরে এরকম সোরিয়াসিস আর ট্রিমেন্ডাস ইচিং, ঠিক আছে। তার সঙ্গে তার সে হচ্ছে ওল্ড কেস অফ মানে ইসকেমিক হার্ট ডিজিজ, তার সঙ্গে ডায়াবেটিস হলো। এই কেস পেশেন্টের আমি ফাস্টিং পিপি করালাম, ফাস্টিং হচ্ছে এরকম 250 না 225 এরকম ছিল, পিপি এরকম 290, আর সারা শরীরে এরকম মানে যেখানে সোরিয়াসিসে যেখানে চাপ দিবি পুঁজবে, যেখানে চাপ দিবি পায়, এরকম কন্ডিশন। সেই পেশেন্ট পার্টিকে আমি আমি দেখলাম যে একে স্টেরয়েড এই মুহূর্তে না দিলে কিছু হবে না, অ্যান্টিবায়োটিকও দিতে হবে, স্টেরয়েডও দিতে হবে। আর ডায়াবেটিস ইয়ে তো ম্যানেজমেন্ট যা তাই মেটফর্মিন দেওয়া, সেগুলো নিয়ে তো কোনো ব্যাপার নয়। এবার পার্টিকে যখন আমি বললাম, আমারই বাড়ির পাশে, তাকে আমি বললাম দেখুন একে স্টেরয়েড না দিলে কিন্তু ওনাকে এখন বাঁচানো যাবে না, ইউ হ্যাভ টু গিভ, আইদার আপনি হসপিটাল নিয়ে যান আর নইলে স্টেরয়েড দিন। সেটা কিছুতেই মানবে না, যে না আমরা এতদিন ধরে চিকিৎসা করেছি, স্টেরয়েড দিলেই শরীর খারাপ হয়ে যাবে, স্টেরয়েড যদি না দেন এই আপনার মা আর বাঁচবেন না। হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলে দিয়েছে স্টেরয়েড বাঁচবে না, ঠিক আছে। তো আমি তাহলে হোমিওপ্যাথিকে দিয়ে চিকিৎসা করান, দুটো তো হবে না, কারণ হোমিওপ্যাথির সঙ্গে কোন রিয়াকশন হবে আমি জানি না। ওকে, তো এখানে দেখ দুটো অ্যাপ্রোচ হয়। এখানে এরকমও ডাক্তার আছে আমি জানি, যাকে যদি সে প্রশ্নটা করতো আমি তার হ্যাঁ বা দুশ্মন বলছি না, আমি এরকমও চিনি তাকে যদি প্রশ্ন করা হয় স্টেরয়েড দেবে, সে তো মুখে দিয়ে তাকে বলেছে, বলে আবার প্রেসক্রিপশন করতে শুরু করে দেবে। নো কাউন্সিলিং টু দ্য পেশেন্ট, তুমি খেলে খাও না খেলে না খাও, যাও 5 মিনিট শেষ, তোমার টাইম শেষ। দ্যাট ইজ এ ফর্ম অফ ট্রিটমেন্ট, বহু লোক তাই প্র্যাকটিস করে, বাট দ্যাট শুড নট বি দ্য কেস। ওকে, আমরা আমাদের নেক্সট জেনারেশন, we should try to change the thing. At least the science is telling us like that. You have to counsel the patient. আমি যত এই টপিকটা এগোবো তত দেখবি এখানে প্রত্যেকটা পার্টে কাউন্সিলিং এ জোর দেওয়া হচ্ছে। ওকে, সো ফার্স্ট থিং, তুই একটা ওষুধ একজনকে লিখছিস, তার সেটা জানার রাইট আছে যে আমি স্টেরয়েডটা খাবো না খাবো না, খেলে কি হতে পারে না খেলে কি হতে পারে। ওকে, আমি একটা মাউথ ওয়াশ একটা এমডিআই ইউজ করছি, তুই বললি যে এমডিআই ইউজ করার পর আপনি কুলকুচি করবেন, রাইট। এটা বললে পেশেন্টটা যতটা না বুঝবে, তুই যদি এটা বলিস যে আপনি কুলকুচি করবেন নইলে আপনার মুখের মধ্যে ঘা হয়ে যাবে, কিন্তু হতে পারে এটা ফিয়ার সাইকোসিস, কিন্তু দ্যাট ইজ এ ফর্ম অফ কাউন্সিলিং। তাহলে সে দেখবি সেটাতে অ্যাডহেয়ার করবে যে হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবু বলেছে যে এই পাফটা দেওয়ার পর আমাকে মুখটা কুলকুচি না করলে মুখে ঘা হবে, তাহলে দেখ ইম্প্যাক্টটা এইটুকু ডিফারেন্স, বাট দ্যাট হোয়াট ম্যাটার্স। ওকে, সো ফার্স্ট থিং ইজ, সো হোয়াই ইউ আর ইউজিং দ্য মেডিসিন, যেটা আমি বললাম কাউন্সেলিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য মেডিসিন, কেন আপনি মেডিসিনটা খাচ্ছেন,
এটা পেশেন্টকে কাউন্সিলিং করে দিতে হবে, হলো নাম্বার 1। নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ড্রাগ অ্যালার্জি, ভেরি ইম্পর্টেন্ট। ইনফরমেশন অ্যাবাউট ড্রাগ অ্যালার্জি হলো এক্সাম্পল সালফার ড্রাগ অ্যালার্জি, কি তাই না? অর্থাৎ পেশেন্টের যদি সালফার ড্রাগ অ্যালার্জি থাকে তাহলে সেটা কিন্তু পেশেন্টকে বলতে হবে যে আপনার যদি সালফার কোনো অ্যালার্জি থাকে আপনি সেটা জানাবেন, এবং সেটা প্রেসক্রিপশনে লিখে দেওয়া যে পেশেন্ট হ্যাজ সালফার ড্রাগ অ্যালার্জি। তাহলে কি হলো, যতবার বিভিন্ন ডাক্তারকেও দেখাবে ততবার সেই প্রেসক্রিপশনটা দেখে দেখতে পাবে আচ্ছা এই সালফার ড্রাগ অ্যালার্জি আছে, তাহলে কি এই ড্রাগস আমরা দেবো। বোঝা গেল? যেমন একটা ডায়াবেটিক দিতে পারবো না, বলতে পারবি কোনটা? এটা পড়বি গিয়ে। তাহলে ড্রাগ অ্যালার্জির ব্যাপারে জানতে হবে। নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট, যে হোয়েন স্টার্টিং আ নিউ মেডিসিন। নেক্সট পয়েন্ট, যে হোয়েন অ্যাডিং আ নিউ মেডিসিন, হোয়েন অ্যাডিং আ নিউ মেডিসিন, হোয়েন অ্যাডিং এ নিউ মেডিসিন মানে সাপোজ একটা পেশেন্ট এলো, তার ফাস্টিং হচ্ছে 200, পিপি হচ্ছে 250, সে ওকে, ফাস্টিং 200, পিপি 250, ডায়াবেটিক, তাকে আমাদের অ্যান্টি ডায়াবেটিক দিতে হবে। আমি মেটফর্মিন দিলাম, হলো মেটফর্মিন দেওয়ার পর বললাম আপনি ওষুধটা সকাল বিকেল খাবেন, খাওয়ার আগে, তারপরে 15 দিন পর আবার টেস্ট করে আমার কাছে আসবেন। বলি আমরা এটাই, 15 দিন পর সে যখন টেস্ট করে এলো দেখা গেল তার ফাস্টিংটা 200 থেকে কমে হয়েছে 180, পিপিটা 250 থেকে কমে হয়েছে 230। তো কি টার্গেট অ্যাচিভ হলো? হলো না, তাহলে তোকে ডোজটা বাড়াতে হবে। এবার তুই তার সঙ্গে একটা সিটাগ্লিপিন অ্যাড করলি বা গ্লিমেপিরাইড অ্যাড করলি, হলো অ্যাজ পার ইউর পি ড্রাগ, তোর যেটা পি ড্রাগ সেই হিসেবে তুই অ্যাড করলি। তাহলে তোকে সেটা পেশেন্টকে বোঝাতে হবে যে আপনার ফাস্টিংটা 200 থেকে 180 হলো, এই 180টা কমলো, কিন্তু আপনাকে 100 নিচে নিয়ে যেতে হবে, তাই আমি এই ওষুধটা যোগ করলাম, এখন থেকে সকালে এইটার সঙ্গে ওইটাও খাবেন, লিখে দিলাম, বলা হয়ে গেল, শেষ নয়। বোঝা গেল? নেক্সট পয়েন্ট হচ্ছে কস্ট এফেক্টিভ ম্যানার। কস্ট এফেক্টিভ ম্যানার, ভেরি ইম্পর্টেন্ট। কস্ট এফেক্টিভনেস, আমাদের মতন দেশে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট কস্ট। এটা আমার জীবনের অভিজ্ঞতা, আমি জানি। আমি তখন শিশু মঙ্গলে হাউস স্টাফ, হলো আমার সৌভাগ্য ডক্টর এস এন দের আন্ডারে আমি কার্ডিওলজি কাজ করেছি 6 মাস। মাই প্লেজার ইট ওয়াজ। ডক্টর এস এন দে এমআরসিপি, উনি সত্যজিৎ রায়ের হাউস ফিজিশিয়ান ছিলেন, ওকে, তার আন্ডারে আমি 6 মাস, আমার সৌভাগ্য, আমি কার্ডিওলজি কাজ করতে পেরেছি। তো স্যারের একটা পেশেন্ট আমার মনে আছে, যেটা দেখে আমি ফার্স্ট এই কস্ট এফেক্টিভনেস তার আগে বইতে পড়েছিলাম, ফার্স্ট আমার লাইভ এক্সপিরিয়েন্স হয়। একটা পেশেন্ট প্রথম 2-3 মাস তো স্যারই পেশেন্ট দেখতো, আমি টুকটাক বিপি মাপাতাম এইসব। তারপর যখন স্যারের আমার উপর কনফিডেন্স আসলো তখন স্যারও পেশেন্ট দেখতো, আমিও দেখতাম, যেটা আমার অসুবিধা হতো স্যারকে দেখে নিতাম, এরকম জায়গায় চলে গেছিল। এরকম করতে করতে একটা পেশেন্ট এলো, সামান্য জ্বর সর্দি কাশি, মানে কার্ডিওলজির কোনো কিছু প্রবলেমই নেই, জ্বর সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি। তো আমি স্যার বললাম এটাকে তুই দেখে দে। তা আমি দেখে দিলাম, দেখে তাকে দিলাম ক্ল্যাবাম 625 আর মন্টেক 10 1 ট্যাপ ওডিএইচএস আর একটা রেসওয়াস কাপ সিরাপ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো পেশেন্ট বললাম পরের সপ্তাহে এসে দেখাবে। পেশেন্ট পরের সপ্তাহে এলো, সেম কন্ডিশন, নো ইমপ্রুভমেন্ট। তো আমি তো চক হয়ে গেলাম, কি ব্যাপার? তো বললাম যে ওষুধগুলো খাচ্ছেন চুপ করে। তো স্যার তখন আমাকে দেখে বলে তুই এটা আমাকে দে, বলে নিয়ে নিল প্রেসক্রিপশনটা, দিয়ে তাকে বললো যে কি ওষুধ কিনতে পারছেন না? তো দেন আই রিয়েলাইজ যে ক্ল্যাভাম 625 ইট কস্ট 250 রুপিস। ওর যে সোশিওইকোনমিক কন্ডিশন, ওর পক্ষে ক্ল্যাভাম কেনা সম্ভব না। ও ওপিডির ওই ভিড়ের মধ্যে এসে সবার সামনে বলতেও পারছে না সেটা, যে আমি ডাক্তারবাবু আমি 250 টাকা ওষুধটা কিনতে পারছি না। সবাই, অনেকে বলতে পারে, অনেকে পারে না, ও বলতে পারছে না। So you have to assess by seeing the patient. It is the case. You have to, patient বলবে না, you have to assess the patient.
বাই হার অ্যাপিয়ারেন্স অর কথাবার্তা ইউ হ্যাভ টু অ্যাসেস। আবার উল্টোটাও আছে, উল্টোও আছে, তুই 8 টাকার ওষুধ দিবি, সে খাবে না, তাকে বলতে হবে আপনি আমাকে দিন। ঠিক আছে, এরকমও পেশেন্ট আমার আছে, এখনো আছে, যে ব্যক্তির মানে এভরি অল্টারনেট ডে একটা 1000-2000 টাকা টেস্ট না করলে মন ভরে না, সেরকম ব্যক্তিও আছে। আচ্ছা আপনি আমার সেরাম অ্যালার্জি প্রোফাইলটা করুন তো, ওই তোকে গাইড করবে। ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, ওই তোকে গাইড করবে। আচ্ছা আমি না লিপিড 15 দিন পর পর লিপিড প্রোফাইল করে যাচ্ছি, আমি তো যতই বলছি যে আপনার লিপিড প্রোফাইল 15 দিনে চেঞ্জ হবে না, আপনি যতই ক্র্যাশ ডায়েট করুন আর যাই করুন, ঠিক আছে, সে মানার পারত না, করাবে। আচ্ছা লিপিড প্রোফাইল করতে গিয়ে আমি তাকে বলেছিলাম একবার যে দেখুন বেশি স্ট্যাটিন খেলে কিন্তু লিভারের প্রবলেম হতে পারে। এবার লিভার এলএফটি শুরু হয়েছে, মোটামুটি মান্থলি 21 দিন অন্তর অন্তর এলএফটি, ভালো, আমারও ক্ষতি কি, করছে করুক, না করলে রাতে ঘুম হবে না ওর। তো এই ধরনের পেশেন্টও আছে যার হচ্ছে একদম সাম কাইন্ড অফ রিপোর্ট অ্যাবিউজ। ঠিক আছে, তো যার হচ্ছে প্রচুর কনজাম পাওয়ার, যার মনে হয় যে আমি ইফ আই টেক মোর স্পেন্ড মোর মানি অন হেলথ কেয়ার আই উইল বি ফিট। উল্টো দিকে স্পেকট্রামও আছে, যে অ্যাফোর্ড করতে পারে না, সস্তায় চায়। ওকে, সো ইউ ক্যানট আস্ক এ পারসন অ্যাবাউট ইউর স্যালারি, আপনি কত স্যালারি পান, সে বুঝে ওষুধটা লিখবো। ঠিক আছে, এটাও জিজ্ঞেস করতে পারবি না। তাহলে তোকে অ্যাসেস করে নিতে হবে, পেশেন্টকে দেখে, অ্যাপিয়ারেন্স দেখে, হাব ভাব দেখে, কথাবার্তা শুনে, ইউ হ্যাভ টু অ্যাসেস অ্যান্ড থিঙ্ক অ্যান্ড রাইট উইদিন আ স্প্যান অফ 3 to 5 minutes। অর্থাৎ তোরাতে 3 থেকে 5 মিনিটই সময়, নাহলে তুই 100 পেশেন্ট দেখতে পারবি না। তাহলে ওই 5 মিনিটের মধ্যে তোকে ডায়াগনোসিস করতে হবে, পেশেন্টের কাউন্সিলিং করতে হবে, প্রেসক্রিপশনটা করতে হবে, এবং স্যাটিসফ্যাক্টরি ব্যাপারটাকে একটা জায়গায় আনতে হবে। ওকে, লুকিং দ্য অ্যাপিয়ারেন্স ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট হচ্ছে স্টোরেজ অফ মেডিসিন। দেখ ছোট ছোট জিনিস কত ইম্পর্টেন্ট, স্টোরেজ অফ মেডিসিন। স্টোরেজ অফ মেডিসিন কি, যে পেশেন্টকে বোঝাতে হবে কি, যে আপনি ওষুধটার পিছনে দেখবেন লেখা আছে কোথায় স্টোর করতে হবে, রুম টেম্পারেচারে এইটা রাখবেন, এইটাকে ফ্রিজে রাখবেন। ঠিক আছে, এটা বলে দিতে হবে পেশেন্টকে। এই আপনি ভ্যাকসিনটা কিনলেন, এটা কিনে আপনার কাছে রেখে দেবেন, পরের দিন যখন আসবেন নিয়ে আসবেন, এটাকে কিন্তু ফ্রিজের তাকে রাখবেন, ফ্রিজের তাকে রাখবেন, কারণ অন্য জায়গায় রাখলে সেখানে রিয়াকশন হতে হবে। ডিপে ঢুকিয়ে দিল, ঠিক আছে, তো ডিপে ঢুকিয়ে দিল, ভ্যাকসিন গেল, ঠিক আছে তো, হ্যাঁ, তো হয় এগুলো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাভয়েড দ্য সানলাইট। বহু মেডিসিন আছে, তাহলে সেটা পেশেন্টকে বলে দিতে হবে যে আপনি সূর্যের আলো থেকে এটাকে দূরে রাখবেন, এটাকে 2 থেকে 8 ডিগ্রির মধ্যে রাখবেন, এটাকে রুম টেম্পারেচারে রাখবেন। ঠিক আছে, একইভাবে ট্রাভেলের ক্ষেত্রেও বলতে হবে। তাহলে লেখ হচ্ছে নেক্সট পয়েন্ট, যে কাউন্সেলিং ফর ট্রাভেলিং কেমন, দেখ ছোট ছোট জিনিস, যেমন কিপ অল ইউর মেডিসিন ইন ইউর হ্যান্ড ব্যাগ, নট ইন ইউর চেক ইন লাগেজ। যদি লং ফ্লাইট হয়, কলকাতা থেকে লন্ডন, কলকাতা থেকে দুবাই, তাহলে পেশেন্ট যদি চেক ইনে দিয়ে দেয়, তাহলে তো ওদের চেক ইনে চলে গেল। তাহলে কি, কিপ অল ইউর মেডিসিন ইন ইউর হ্যান্ড ব্যাগ অ্যাওয়ে ফ্রম দ্য সানলাইট। হ্যান্ড ব্যাগ এমন জায়গায় খুলে রেখে দিল সেখানে সূর্যের আলো পড়ছে। ঠিক আছে, তো অ্যাভয়েড the sunlight, keep in your hand baggage, not in your check-in luggage. Okay, like that, so you have to check like that. আচ্ছা, এইবার হচ্ছে নেক্সট হচ্ছে মেডিসিন অ্যাডহারেন্স or therapeutic adherence. They educate the patient about the importance of the drug and its outcome. আচ্ছা, এবার বলে রাখি, এই থেরাপিউটিক অ্যাডহারেন্স, এই যে একটা লাইন বললাম, এটা একটা 5 নম্বরের শর্ট নোট এসছে এইবারের প্রফে ফাইনালে। ঠিক আছে, যদি এরকম কোশ্চেন আসে থেরাপিউটিক অ্যাডহারেন্স, বুঝতেই পারছিস থেরাপিউটিক অ্যাডহারেন্স কি, এই যেটা বলছি সেটাই লিখে দিবি, যে পয়েন্টগুলো লেখাচ্ছি ওই পয়েন্টগুলোই লিখে দিবি, একটু ইলাবোরেট করে দিতে হবে। এটাই হচ্ছে থেরাপিউটিক অ্যাডহারেন্স। ক্লিয়ার, বোঝা গেল তো? কোশ্চেনটা ঘুরিয়ে এইভাবে কোশ্চেন করেছে, এইবার প্রফেই এসছে 5 নম্বরের কোশ্চেন, থেরাপিউটিক অ্যাডহারেন্স। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট পয়েন্ট কি হবে,
ড্রাগ ইন্টারাকশন, তাই না? ইম্পর্টেন্স অফ ড্রাগ ইন্টারাকশন। ঠিক আছে, তাহলে দুটো ড্রাগ দেখা গেল যে একজন চেস্ট মেডিসিন সে থিওফাইলিন দিয়েছে, তোর কাছে এসছে, তুই একটা কোনো কারণে সিপ্রোফ্লক্সাসিন দিচ্ছিস, প্রথম তো অ্যাভয়েড করবি। দ্বিতীয় কথা, যদি দিতেও হয় তাহলে পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে যে দেখুন সিফ্রান খাচ্ছেন আপনি, থিওফাইলিনটা কিন্তু এখন বন্ধ রাখুন, বা থিওফাইলিনটা শেষ হওয়ার পর সিফ্রানটা খাবেন, দুটো একসঙ্গে কিন্তু খাবেন না, দুটো আলাদা প্রেসক্রিপশন, বোঝা সম্ভব নয়। তাহলে এটা কিন্তু বোঝাতে হবে পেশেন্ট যে ড্রাগ ইন্টারাকশন কোথায়। ঠিক আছে, নেক্সট কি বোঝাতে হবে? ফুড ইন্টারাকশন। যেমন ফুড ইন্টারাকশন কি বলতে পারবি একটা দুটো? খাওয়ার সঙ্গে ইম্প্যাক্ট করে কোনো ড্রাগ বলতে পারবি? যেমন হচ্ছে ফ্যাটি ফুড হচ্ছে গ্রেসিওফালভিন, এর অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। রিলেটেড স্ট্যাটিন, আফটার মিল স্ট্যাটিন দিলে তার বেটার এফেক্ট অ্যাট নাইট। ওয়াই অ্যাট নাইট? আচ্ছা, এবার হচ্ছে দেখ, খুব ইম্পর্টেন্ট, বয়স্ক মানুষের ওষুধ ভুলে যায় না? হ্যাঁ, ওষুধ খাওয়ার পর ভাবছে ওষুধ খেয়েছি কিনা, আমি তো ওষুধ খাইনি বলবে। আচ্ছা, সুগারের ওষুধ দুবার খেয়ে নিল, দিয়ে হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেল। তাহলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে মাল্টিপল, যারা পলিফার্মা অনেক কিছু ওষুধ খায়, বয়স্ক মানুষ, অ্যালজাইমার্সের পেশেন্ট, তাদের জন্য কিন্তু ওষুধ মনে রাখা খুব সমস্যা, তাই না? তাহলে নেক্সট হচ্ছে যে কাউন্সিলিং অ্যাবাউট tracking your therapy. Counseling about tracking your therapy, like daily dose monitoring. Okay, usage of app আছে এরকম যেটা মেডিসিনটাকে মনিটর করে, আজকে খেলাম কালকে খেলাম, দেওয়ার পর বলে দেবে কটা রিফিল, কবে রিফিল করতে হবে, কবে ওষুধ নিতে হবে, কোন ওষুধটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো ইউ ক্যান টেক হেল্প অফ দ্য ডিজিটাল অ্যাপস। ওকে, আচ্ছা আচ্ছা, আর ভেরি ইম্পর্টেন্ট নেক্সট পয়েন্ট, ডু নট শেয়ার ইউর মেডিসিন উইথ আদার্স। ডু নট শেয়ার ইউর মেডিসিন উইথ আদার্স, এটা তো খুব হয়। ডু নট শেয়ার ইউর মেডিসিন উইথ আদার্স। একজনের ইউটিআই, পাশে ইউটিআই হচ্ছে, এনে সিফ্রান দিয়ে দিল, এটা খেয়ে নে, দুটো করে সিফ্রান খেয়ে নিল, দুদিন কমে গেল, 15 দিন পর কাম ব্যাক। ঠিক আছে, মাথা ব্যথা হচ্ছে, প্যারাসিটামল দিয়ে দিল। এই গল্পটা যেন না হয়, পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে এটা আপনার জন্য ডেডিকেটেড, আপনার পাশের জনের ক্ষেত্রে অ্যাডভার্স এফেক্ট হতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, লাস্ট পয়েন্ট, যে ইনফরমেশন অ্যাবাউট ওটিসি ড্রাগস দিয়ে দিলাম। ওটিসির ইনফরমেশন তো জানিসই। ওকে, ইনফরমেশন অ্যাবাউট ওটিসি ড্রাগস, এই হচ্ছে টোটাল পেশেন্ট কাউন্সিলিং। হলো? কিছু কোশ্চেন আছে? শিডিউল এইচ হচ্ছে তোর প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না, কিন্তু প্রেসক্রিপশনটা স্টোর করে রাখার কোনো ব্যাপার নেই। আর শিডিউল এক্স হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না, এবং প্রেসক্রিপশনটা 2 বছর স্টোর করে রাখতে হবে। এর কোনো মানে নেই কোনো না। ড্রাগ অ্যাবিউজ যখন, তখন সেটা অ্যাবিউজ হচ্ছে, সেটা ড্রাগ ডিপেন্ডেন্স নয়। ওকে, তখন পেশেন্ট যেমন খুশি ড্রাগটাকে প্রকিউর করে খেতে পারে। অ্যালপাজোলাম তুই দিলি, সেটাকে কি, ওই জন্য আমরা কি করি, অ্যালপাজোলাম যখন দিই এক তো ডেটটা মেনশন করে দিই। সাপোজ আজকের ডেটে দিলাম, যে আজকে হচ্ছে কত তারিখ, আছে 29/5/2014, আমি 2024 আমি অ্যালপাজোলাম দিলাম ফর 10 ডেজ। পেশেন্টকে আমি রিভিউ করতে বলবো আফটার 10 ডেজ। তাহলে হয়ে গেল, তাহলে সে 10 দিনেরই ওষুধ পাবে ফার্মাসি থেকে। 10 দিনের পর যখন সে যাবে ফার্মাসিতে রিফিল করতে, ফার্মাসি বলবে আপনি ডক্টরকে দেখিয়ে আসুন, তারপর আমি ওষুধটা দেবো। তাহলে সে 10 দিন অব্দি অ্যালপাজোলামে আটকে গেল। বাট এই সিস্টেমটা ডিপেন্ড করে হচ্ছে ফার্মাসিস্টের অনেস্টির উপর, আর কিছুই না। বেসিক্যালি ফার্মাসিস্ট যদি মনে করে আরো 10টা দিয়ে দেবো, আমার সেল হয়ে গেল, তাহলে ইউ ক্যানট হোল্ড দ্যাট। হাউ ক্যান ইউ হোল্ড ইট? অ্যাবসলিউটলি দেয়ার ইজ নো ওয়ে। ঠিক আছে, ওকে।